এই 26-এর পোলাপান, কি অবস্থা তোমাদের? ভালো আছো তোমরা? দেখো, তোমাদের 21শে এপ্রিল থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাই না? তার মানে আর বেশি দিন হাতে নাই। তাহলে তোমাদের এখন বেশিরভাগ স্টুডেন্টের কথা কি জানো? বেশিরভাগ স্টুডেন্টই এমন বলে যে আমার সিকিউতে কোনো সমস্যা নাই, সিকিউ আমি পারতেছি। কিন্তু আমার মেইন প্রবলেম হলো কোথায়? এমসিকিউতে। এমসিকিউতে দেখা যাচ্ছে আমার 16, 17, 18 এমন করে পাচ্ছি। 25-এ 24 যে পাবো বা 25-এ 25ই পাবো, এরকম অবস্থা অনেক স্টুডেন্টেরই নাই। তো এটাই হলো মেইন কনসার্ন। তো তোমাদের এই কনসার্নটা দূর করার জন্য একটা পদক্ষেপ নিছি, সেটা হচ্ছে আহ, আমি তো কেমিস্ট্রি আর বায়োলজি পড়াই মেইনলি। তো কেমিস্ট্রি আর বায়োলজির তোমাদের যে চ্যাপ্টারগুলো এসএসসি 26-এ আছে তোমাদের সিলেবাসে, শর্ট সিলেবাসে, সবগুলোর এমসিকিউ আমি কিছুদিনের মধ্যেই আপলোড করে দিব স্ফুরনের ইউটিউব চ্যানেলে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা রাখছি হচ্ছে আজকে আমরা রাখছি তোমাদের বইয়ের যে ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ মোলের ধারণা এবং রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটাতে ধরো যে এতগুলা টাইপের কোশ্চেন আছে আমি তোমাদের দেখাবো। ধরো একটা কোশ্চেন ব্যাংকে যত কোশ্চেন থাকে এর মধ্যে সবগুলা টাইপ আজকে তোমাদের করাই দিব, এবং কোনো শর্ট ট্রিক থাকলে সেটাও বলে দিব। কিভাবে এই অধ্যায় থেকে এমসিকিউ আসলে সেটাতে ফুল মার্কস পাওয়া যায় এটা এনশিওর আজকের ক্লাসে করবো ইনশাআল্লাহ। তো দেখো, প্রথমে যে কোশ্চেনটা তোমাদের এখানে আছে, তাই না? 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান? ঠিক আছে, তাহলে দেখো, আমরা জানি যে পানি, দেখো, পানি, তাই না? এই যে H2O, তাহলে এই H2O টা, এটা কত বলো তো? ভর যদি আমরা বের করি 1 × 2 প্লাস হচ্ছে কত বলো তো? 16, তার মানে 18 গ্রাম, তাই না? তার মানে আমরা বলতে পারতেছি যে 18 গ্রাম সমান সমান হচ্ছে 1 মোল। তাহলে কত গ্রাম চাইছে? 27 গ্রাম। তাহলে 1 গ্রাম সমান সমান কত হবে? 1/18। তাহলে 27 গ্রাম সমান কত হবে? 27/18। তাহলে আমাদের এখন দরকার হচ্ছে ক্যালকুলেটরের। আচ্ছা, তাহলে ক্যালকুলেট করতে হবে 27 ভাগ হচ্ছে কত? 18। তাহলে এটা কত আসতেছে? আসতেছে হচ্ছে কত? 1.5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া সম্পন্ন করবে? তাহলে ভাইয়া, ক্যালসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করাইতে হবে, তাই না? আচ্ছা, ক্যালসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে, এই যে মনে করো ক্যালসিয়াম আর এই হলো মনে করো অক্সিজেন। তাহলে ক্যালসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করাইলে কি হবে বলো তো? সি এ ও হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো ক্যালসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। দেখো, ক্যালসিয়াম হচ্ছে আমরা জানি যে এটার পারমাণবিক ভর হচ্ছে 20, সরি, পারমাণবিক সংখ্যা 20। তাহলে কত বলো তো? 40 গ্রাম। আর অক্সিজেন হচ্ছে কত? 32, 16 × 2 = 32 গ্রাম। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে? 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রামের সাথে বিক্রিয়া করবে? তার মানে দেখো 40 গ্রাম বিক্রিয়া করতেছে কত গ্রামের সাথে? 32-এর সাথে। তাহলে 1 গ্রাম করতেছে 32 ÷ 40। তাহলে কত গ্রাম করবে? 10 গ্রাম ক্যালসিয়াম। তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করবে কি? 32 গুণ হচ্ছে 10 ÷ 40, তাই না? তাহলে এটা হচ্ছে 4, 4 8 হচ্ছে 32। তাহলে কত হয়? 8, 8, 8 গ্রাম অক্সিজেনের সাথে মেইনলি বিক্রিয়া করতেছে, তাই না? আচ্ছা, ভালো কথা। তাহলে দেখো, দেখছো ঢাকা বোর্ড 24-এ যে দুইটা এমসিকিউ আসলে কি কি সহজ সহজ কোশ্চেন আসছে, এগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তো কোপ। আচ্ছা, এখন নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে, তোমার যদি পরীক্ষায় ভালো নাম্বার পাইতে চাও। আর যদি না পাইতে চাও তাহলে অ্যান্সার করবা না। এক্স যোগ এক্স এর 2 মোল সমান কত গ্রাম? এক্স কি বুঝতে পারছো তোমরা? দেখো, এক্স হচ্ছে, এটা কিসের মতো লাগতেছে? বেনজিনের মতো লাগতেছে না? চিনতে হবে কিন্তু। বেনজিন আমরা জানি যে বেনজিন হচ্ছে কি বলতো? C6H6। তাহলে এই যে এক্স এর 2 মোল সমান কত গ্রাম? তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এটার 1 মোল সমান কত গ্রাম। এটার 1 মোল, দেখো 1 মোল হচ্ছে কি? আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটা হচ্ছে কি বলো? মোল না? তাহলে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করি, দেখো C6। তাহলে কার্বন, কার্বন হচ্ছে কত? কার্বন হচ্ছে আমাদের 12, 12। তাহলে 12 গুণ হচ্ছে 6, 12 গুণ 6 প্লাস হচ্ছে কি বলতো? শুধু 6 গুণ 1, তাই না? কার্বন 12 না? তাহলে 6 12 72, 72 আর 6 হচ্ছে কত? 72 আর 6, তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে 78। তাহলে আমরা বলতে পারি যে এই যে 78 গ্রাম, আমরা এটাকে গ্রামে প্রকাশ করছি, তার মানে 78 গ্রাম, 78 গ্রাম সমান সমান হচ্ছে 1 মোল। তাহলে আমার এখন টু মোল সমান কত? তাহলে 2 মোল সমান সমান হবে হচ্ছে কি বলতো? 2 × 78। তার মানে 78-কে যদি আমরা 2 গুণ করি তাহলে কত পাবো বলতো? 78 গুণ হচ্ছে 2, তাহলে আমরা পাইলাম হচ্ছে 156। কত পাইলাম? 156। গুড, ভালো কথা। আচ্ছা, এখন দেখো 2 মোল, 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে হইলে কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন? ভাই, বিক্রিয়া করাইতে হবে, এছাড়া আর কিছু না। বিক্রিয়া ছাড়া আর কিছু না। তাহলে কি করতে হবে? অ্যালুমিনিয়াম Al2O3
প্লাস করতে হবে কি, এটাকে প্রশমিত করতে দিতে হবে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রশমিত করতে কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে দেখো আমরা একটু বিক্রিয়া করাই, তাহলে এখানে কি হবে বলো তো, অ্যালুমিনিয়াম হয় 3 প্লাস, অক্সিজেন হয় 2 মাইনাস, H প্লাস Cl মাইনাস, তাহলে কি হবে বলো তো, এই দেখো বিক্রিয়াটা সম্পূর্ণ করো। দেখো যেটা আমি করতেছিলাম যে এই যে অ্যালুমিনিয়াম হচ্ছে 3 প্লাস, অক্সিজেন 2 মাইনাস, হাইড্রোজেন প্লাস, ক্লোরাইড আয়নের মাইনাস চার্জ যুক্ত। এখন দেখো তাহলে অ্যালুমিনিয়াম এটা প্লাস আর এই মাইনাস, তাহলে কি করবে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড করবে, এই যে অ্যালুমিনিয়াম এই হলো ক্লোরিন, তাহলে অ্যালুমিনিয়ামের 3 এই যেখানে যাবে, ক্লোরিনের 1 এখানে আসবে, ভালো কথা। আর আর হবে কি পানি। আচ্ছা এখন দেখো এখানে অ্যালুমিনিয়াম আছে একটা, এখানে আছে দুইটা, কয়টা আছে দুইটা, সমতাকরণ করতে হবে। তাহলে তোমার অ্যালুমিনিয়াম এই যে এখানে 2 দিতে হবে, এখন 2 দিলে দেখো ক্লোরিন হয়ে গেছে 3, 3 দুগুণে 6, তাহলে তোমার এখানে কি বলো তো 6টা বানাইতে হবে, বানাইলা। এখন দেখো হাইড্রোজেন হয়ে গেছে এখানে 6টা, এখানে আছে কয়টা 2টা, তাহলে এখানে 3 দিয়ে দাও। এবার দেখো পানি মিলছে কিনা, অক্সিজেন হলো 3টা, অক্সিজেন হলো 3টা। তাহলে দেখো তোমার বিক্রিয়া জিজ্ঞেস করছে যে এই 2 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে সম্পূর্ণরূপে প্রশমন করতে কত মোল, তাহলে কত মোল, এই যে এই দেখো এটা এটা কত ছিল, এটা হচ্ছে কি ছিল, ও এখানে 2 মোল ছিল না। হ্যাঁ এই জন্য তো বলি যে গ্যাঞ্জামটা কেন লাগছে, 2 মোলকে করতে, তাহলে 2 মোলকে করতে চেঞ্জ হবে। দেখো কোশ্চেন ভালো মতো পড়তে হয়। 2 মোল তাই না, আচ্ছা 2 মোল, তাহলে 2 মোলকে করতে দেখো এখন কত, এখানে আছে কত অ্যালুমিনিয়াম আছে, এখানে আছে 4টা, তাহলে আমার এখানে অ্যালুমিনিয়াম 4 তো বানাইতেই হবে। আচ্ছা বানাইলাম। তাহলে ক্লোরিন হইলো কয়টা বলো তো, ক্লোরিন হইলো 3 4 12, তাহলে এই যে এখানে 12 দিবা, আর এখানে 12 বানাইতে হলে 6 দেওয়া লাগবে, বুঝে তাহলে নর্মাল অবস্থায় আসতে হচ্ছে 6, এখন আমাদের অ্যান্সার আসলো হচ্ছে 12, বুঝতে পারলাম। আচ্ছা এখন দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, 250 মিলিলিটার দ্রবণে 4.9 গ্রাম খাবার লবণ দ্রবীভূত করা হলো, দ্রবণের মোলারিটি কত। আচ্ছা ভাই এইটা এটা হচ্ছে ইনফরমেশন দেখে প্রশ্নে যা যা দেওয়া আছে এটা ঠাস করে বসায় ফেলতে হবে। দেখো এখানে কি গিভেন আছে বলো তো, গিভেন আছে হচ্ছে এই দেখো ভি, ভি সমান সমান হচ্ছে 250 ml, তারপরে কি আছে ডাব্লিউ, ডাব্লিউ সমান সমান হচ্ছে 4.9 গ্রাম। তোমার কাছে চাইছে কি, তোমার কাছে চাইছে মোলারিটি, মোলারিটি হলো কি বলো তো এস, এস সমান সমান কত। আর তোমাকে বলছে এটা হচ্ছে কিসের খাবার লবণ, তাহলে খাবার লবণ হচ্ছে তুমি জানো এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইডের জন্য তুমি যদি এম বাইর করো, এম বাইর করলে কত পাবো বলো তো, সোডিয়াম হলো 23 প্লাস প্লাস ক্লোরিন হচ্ছে কত, সোডিয়াম হচ্ছে কত, সোডিয়াম হচ্ছে 23 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে দুইটা যোগ করো কত হয়, 23 প্লাস 35.5 কত হচ্ছে 58.5, 58.5। এখন ভাইয়া সূত্রে বসাইতে হবে, আমরা একটা সূত্র জানি না বলো তো, W ইজ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই হচ্ছে কত 100 সরি 1000, তাহলে এখান থেকে আমাদের বাইর করতে হবে কি, কি বাইর করতে হবে এস না, তাহলে এস যদি বাইর করতে চাই তাহলে ডেফিনেটলি কি হবে বলো তো, এস যদি বের করতে চাই প্রথমত ডাব্লিউ ডাব্লিউ ইন্টু 1000, আর নিচে কি থাকবে বলো তো, নিচে থাকবে এম ভি। আচ্ছা খেয়াল করো, এখন ডাব্লিউ হচ্ছে বসায় দাও, ডাব্লিউ হচ্ছে 4.9 ইন্টু এখানে হবে কত 1000 ডিভাইডেড বাই এম কত, এম এর ভ্যালু হচ্ছে 58.5 ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে কত 250। আচ্ছা ভালো কথা, এখন হচ্ছে ক্যালকুলেটরে বসাই দিতে হবে, ক্যালকুলেটরে বসাই দিতে হবে প্রথমত 4.9, তারপরে ইন্টু আছে 1000 ডিভাইডেড বাই হচ্ছে 58.5 গুণ করতে হবে 250, তাহলে কত আসছে, আসছে হচ্ছে 0.33, দেখছো অ্যান্সার হচ্ছে 3, কত 0.33 আসছে, তাহলে আমাদের অ্যান্সার হলো 0.33, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত সি। দ্রবণটিতে আরো কত গ্রাম লবণ যোগ করলে তা সেমিমোলার দ্রবণ পরিণত হবে, বাবা ভালো কথা। তাহলে দেখো সেমিমোলার আমরা জানি যে সেমিমোলার কি, সেমিমোলার হচ্ছে 0.5, তার মানে এটার এস দিয়ে দিছে, তাহলে এটা কত সেমিমোলার। তাহলে সেমিমোলার যদি হয় তাহলে এটা সেমিমোলার দ্রবণে পরিণত করবে, তাহলে কত গ্রাম, তার মানে ভাইয়া আমার ডাব্লিউ হচ্ছে কি করা লাগবে বলো তো, ডাব্লিউ বের করা লাগবে। আমাদের এম তো আমরা জানি এটা সোডিয়াম ক্লোরাইডে থাকবে নাকি অন্য কিছু চেঞ্জ হয়ে যেতেছে, চেঞ্জ তো হইতেছে না, তাহলে এই গেল হচ্ছে এস ডাব্লিউ এম, আর কি জানি থাকে ভি তো কত আছে ওই এটা তো বলছে তো বলছে কত গ্রাম, তার মানে এটা 285 থাকলো। তাহলে আবার যদি আমার এখন বাইর করতে হইতেছে কি, আমার বাইর করতে হইতেছে হচ্ছে
আম, আরো কত গ্রাম, তার মানে এখন আর কোনো প্যারা নাই, ডাব্লিউ বাইর করব। ডাব্লিউ হচ্ছে কি বলতো, এস এস হচ্ছে কত 0.5, এম হচ্ছে কত 58.5 ইন্টু ভি হচ্ছে 250 ডিভাইডেড বাই নিচে আছে হচ্ছে 1000। তাহলে এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত আসছে 0.5, 0.5 ইন্টু 58.5। তোমরাও করো, আমার জন্য বসে থেকে লাভ নাই তো। 58.5 250 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই হচ্ছে 1000। তাহলে এটা আসতেছে 7.3, হ্যাঁ 7.312 এখানে আসছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। এটা কত 7.3। এই তোমরা যারা বলো কুমিল্লা বোর্ডে কোশ্চেন কঠিন করে, কুমিল্লা বোর্ডে কি কঠিন কোশ্চেন হলো তাহলে এটা? হ্যাঁ, কুমিল্লা বোর্ডেও কিন্তু কোশ্চেন সহজ করছিল, তার মানে এবার একটু কঠিন করতে পারে, নাও করতে পারে। আর কঠিন বলতে কিছু নাই তো, তোমরা দেখবা যে যত এমসিকিউ যত আগাইতে থাকবো দেখবে একই সূত্র, একই কনসেপ্ট, একই জিনিস, আলাদা কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সত্যি সত্যি আলাদা কিছুই নাই। এরপর দেখো 750 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম দ্রব্য রয়েছে? 750 ml 0.1 মোলার কত গ্রাম দ্রব্য? ভাই এই 9 নাম্বার কিন্তু করার আমার কোনো দরকার আমি বুঝতেছি না, কেন জানো? কারণ দেখো কত গ্রাম চাইছে, কত গ্রাম চাইছে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি। এস হচ্ছে 0.1, এম হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট Na2CO3, এটার জন্য আণবিক ভরটা বের করবা। বের করার পর ওই সূত্র দিয়ে, মাত্র যে সূত্র দিয়ে করলাম ওই সূত্র দিয়ে সলভ করবা, তাই না? ভালো কথা। এরপরে কি আছে, অ্যানালারে সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে? ভাই অ্যানালার হচ্ছে কত বলতো, 99% বিশুদ্ধ পদার্থ, 99% বিশুদ্ধা সাবস্টেন্স। তাহলে এটা দেখো 1% অবিশুদ্ধ না, 1% ভেজাল আছে, তার মানে কত ভাগ ভেজাল থাকে? এক, এক ভেজাল থাকে এক। আচ্ছা, এখন হাইড্রোজেন কার্বন অক্সিজেন পরমাণু সমূহের অনুপাত 1:1:2 হইলে আণবিক ভর যদি 90 হয় যৌগটির আণবিক সংকেত কত? আই হাই, হাইড্রোজেন কার্বন অক্সিজেন, তার মানে হাইড্রোজেন 1, কার্বন 1, অক্সিজেন হচ্ছে 2, তাই না? তার মানে দেখো HCO2, এই হলো তোমার স্থূল সংকেত। তাহলে এই স্থূল সংকেতের সাথে আমরা জানি যদি n গুণ করি, n যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো বলো তো? আমরা গুণ করলে হচ্ছে এটা কি পাবো বলো? আণবিক ভরটা পাবো। তাহলে এটা হলো কত বলো তো? 90। তাহলে আমার এখন এই যে এটার একটু বের করতে হবে যে হাইড্রোজেন কত বলো তো 1, কার্বন হচ্ছে 6 দুগুণী 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16। তাহলে 16 আর 1 17, 17 19, 19 এটা হচ্ছে কত? ও মাই গড, HCO2। আচ্ছা, আণবিক ভর 90 হলে যৌগটির আণবিক সংকেত কত? আচ্ছা দেখো, তাহলে এটা সমান সমান হচ্ছে কি বলতো, এটা সমান সমান 90, এমনি করে আমরা বের করতে পারি, কিন্তু আমরা এন এই যে বের করার একটা ফর্মুলা আমরা জানি কি বলতো? ফর্মুলা জানি হচ্ছে আণবিক ভর, আণবিক ভর, আর এখানে হলো কি বলতো? স্থূল সংকেতের ভর। তাহলে ভাইয়া খেয়াল করো, স্থূল সংকেতের ভরটা হচ্ছে কত? এখানে 32, অক্সিজেন দুইটা ছিল, 16 দুগুণে 32, 12 আর 1 যোগ করলে দেখবো হচ্ছে কত? 45, তাই না? ভুল লিখছি, সরি। এই যে এখানে হচ্ছে আণবিক ভর, আণবিক ভরটা সবসময় বড় থাকে, তাহলে আণবিক ভরটাকে ভাগ করতে হয় হচ্ছে স্থূল ভর দিয়ে। তাহলে আণবিক ভর হচ্ছে 90 ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর হচ্ছে 45, তাহলে পাচ্ছি হচ্ছে 2। তাহলে আমার আলটিমেটলি কি পাচ্ছি বলতো? এই যে এখানে 2 দিয়ে গুণ করবো, তার মানে H2C2O4, সি নাম্বার হচ্ছে আমাদের আনসার। আচ্ছা খেয়াল করো, এখন 100 ml ডেসিমোলার কস্টিক সোডা দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ দ্রব্য প্রয়োজন? তার মানে এটা আবার ওই যে সেম প্রশ্ন, W is equal to SMV divided by 1000, তাই না? আচ্ছা, W is equal to SMV divided by 1000। আচ্ছা, এরপরে আমাদের যাইতে হবে হচ্ছে 13 নাম্বার কোশ্চেনটাতে। 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি? চলো করি। 1 মোল, 1 মোল পানির অণুতে, তাহলে আমরা 1 মোল পানির অণুতে, 1 মোল পানির অণু বলো কত কত বলো তো? 1 মোল, 1 মোল পানির অণু, পানির অণু সমান সমান হচ্ছে কত বলো তো?
18 গ্রাম, এটা আমরা জানি। এখন 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি? আচ্ছা, এখন খেয়াল করতে হবে, আহ 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি? আচ্ছা, পরমাণুর সংখ্যা বলছে, তাই না? তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে দুইটা, H2O। তাহলে এখানে এই যে H2 হচ্ছে একটা অণু, তাহলে এখানে H2 মানে ইয়া কত, পরমাণুর সংখ্যা কত হবে? 2। আচ্ছা, তারপরে 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? খেয়াল করো তো, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে কি অক্সিজেন, তাই না? ম্যাগনেসিয়াম আর অক্সিজেন। তাহলে এটা যদি বিক্রিয়া করে, এটা বিক্রিয়া করে কি করবে বলো তো? এটা বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে কি বলো তো? MgO। এখন দেখো, আমার এই যে ঘটনাটা আমরা দেখলাম, এখন এই যে বিক্রিয়াটা হইলো, এই বিক্রিয়াটাতে কি করতে হবে? অক্সিজেনের সাথে কত গ্রাম বিক্রিয়া করবে। তাহলে আমরা যদি এটা একটু সমতাকরণ করতে চাই, দেখো এখানে ম্যাগনেসিয়াম আছে একটা, অক্সিজেন আছে একটা, তাহলে ম্যাগনেসিয়াম একটা আছে, ঠিক আছে, এখানে যদি আমি হাফ দিয়ে দিই, তাহলে এই টু টু কাটা হয়ে যাবে, মানে টু টু কাটা হয়ে 1 থাকবে, তার মানে একটা অক্সিজেন থাকবে। তাহলে আমরা যদি খেয়াল করি, ম্যাগনেসিয়াম এখানে আসে হচ্ছে কত বলো তো? ম্যাগনেসিয়াম এখানে আসে হচ্ছে 24 গ্রাম, আর এখানে এখানে O2 32, তার মানে 32কে যদি আমি 32কে যদি আমি অর্ধেক করি, 32কে অর্ধেক করলে হচ্ছে আমি পাবো কত? 32কে অর্ধেক করলে আমি পাবো হচ্ছে 16, ঠিক আছে? আচ্ছা, 16 পাবো। তাহলে এখন আমার কথা হচ্ছে 24 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? আচ্ছা, তাহলে 24 গ্রাম অক্সিজেন হচ্ছে বিক্রিয়া করতেছে কার সাথে? এই যে 24 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করতেছে 16 গ্রামের সাথে। 24 গ্রাম 16 গ্রামের সাথে বিক্রিয়া করতেছে না? আচ্ছা, 24 গ্রাম 16 গ্রামের সাথে বিক্রিয়া করতেছে। তো তারপরে দেখো, নিচের বিক্রিয়ার আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। তাহলে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এটা কি করলো? পানি করলো। এখন বিক্রিয়াতে অক্সিজেন এবং হাইড্রোজেনের ভরের অনুপাত, ভাই এটা তো খুব সহজ কথা। দেখো, বিক্রিয়াতে অক্সিজেন এবং হাইড্রোজেনের ভরের অনুপাত তোমার কাছে চাইছে। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু পরে আসতেছি, হ্যাঁ, কিছুক্ষণ ব্রেক, আজানটা শেষ হোক। আচ্ছা, মোটামুটি আজান শেষের দিকে, চলো। দেখো আমরা কোন জায়গায় ছিলাম, কে বলতে পারবা কোথায় ছিলাম? আচ্ছা, বিক্রিয়কে অক্সিজেন এবং হাইড্রোজেনের ভরের অনুপাত কত? দেখো, তাহলে বিক্রিয়া করছে কি? হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, আর কি আল্লাহ, এটা কোন কালি? আচ্ছা, হাইড্রোজেন আর অক্সিজেন, হ্যাঁ, এটা করে পানি উৎপন্ন করছে। তাহলে এখন এই বিক্রিয়ক নিয়ে আমার কাজ করতে হবে। বিক্রিয়কে অক্সিজেন আর হাইড্রোজেনের ভরের অনুপাত। তাহলে হাইড্রোজেন হচ্ছে 2 আর অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32, তাই না? তাহলে 32, এটা অনুপাত হাইড্রোজেন অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত। তাহলে অক্সিজেন হলো 32 আর আর হাইড্রোজেন হইলো কত? 2। তার মানে এখন তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে? 16। 16 আর আসবে কত? 1। 16 আর 1, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ডি। দেখছো, বোর্ড কোশ্চেন গুলো একটা ইন্টারেস্টিং একটা ফিচার থাকে, সেটা হচ্ছে কি, এই যে 116 16 হচ্ছে 1, এগুলা একটু ঝামেলা করে তোমাদের, কেউ কেউ করে কি, এগুলা ঝালেমা লাগায় দেয় পরীক্ষার মধ্যে, এগুলো করা যাবে না। তাহলে বিক্রিয়ায় 72 গ্রাম পানি পেতে কত গ্রাম হাইড্রোজেন প্রয়োজন? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমার কত, এখানে হচ্ছে 18 গ্রাম পানি। কত গ্রাম পানি? 18 গ্রাম পানি। তাহলে 18 গ্রাম পানি যদি আমি করতে চাই, 18 গ্রাম পানি, দেখো আমি কি করতেছি, বিক্রিয়াতে 72 গ্রাম পানি পেতে, তাহলে 18 গ্রাম পানি পেতে, ভাইয়া 18 গ্রাম পানি পেতে আমার হাইড্রোজেন প্রয়োজন হচ্ছে 2 গ্রাম। তাহলে এক গ্রাম করতে হচ্ছে, দরকার হচ্ছে 2/18 গ্রাম। আমার কতটুকু চাইছে? 72 গ্রাম যদি পানি পাইতে চাই, তাহলে 72 2 × 72 ডিভাইডেড বাই হচ্ছে 2 × 72 ডিভাইডেড বাই হচ্ছে 18, তাই না? দেখো, তাহলে এটা কাটো, কত হয়? 9 আর কত, 8 নং 72, তাহলে কত গ্রাম? 8 গ্রাম, ঠিক আছে, গুড। তাহলে এখন দেখো আমাদের পরের প্রশ্নটা, পরের প্রশ্নটাতে কি আছে? এই যে এ একটা পাত্র, বি একটা পাত্র, এ পাত্রে পানি যোগ করে 600 মিলিলিটার দ্রবণ তৈরি করলে দ্রবণের মোলারিটি কত হবে? ভাই এটা হচ্ছে W = SMB ডিভাইডেড বাই 1000, এই সূত্র। কেমনে তোমাদেরকে বলি, দেখো, এ পাত্রে পানি যোগ করে 600 ml করছো, তাহলে 600 ml যদি করো, তাহলে তোমার ভি কত? ভি হচ্ছে 600 ml। তারপরে ধরো এই যে ডাব্লিউ হচ্ছে তোমার কি 60, আর মোলারিটি নিচের কোনটা হবে, তার মানে তুমি বাইর করবে এস এর মান। চুনা পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ওইটার তুমি এম বাইর করতে পারবা, আণবিক ভর, এমনি করে এটা করতে পারবা। এখন পাত্র এ এবং বি এর পদার্থ সমূহের বিক্রিয়ায় চুনা পাথর লিমিটিং বিক্রিয়ক, উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 26.4 গ্রাম, উৎপন্ন লবণের পরিমাণ 66.6 গ্রাম, এটা তুমি কেমনে এখন বাইর করবা? তাহলে আমাদের বিক্রিয়াটা আসলে করতেই হচ্ছে। দেখো, চুনা পাথর চুনা পাথর হচ্ছে কি, ক্যালসিয়াম কার্বনেট প্লাস কি বলতো, হাইড্রোক্লোরিক
অ্যাসিড, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, প্লাস হবে কি বলতো? কার্বন ডাই অক্সাইড, প্লাস হচ্ছে কি? প্লাস হচ্ছে পানি। আচ্ছা, এখন চুনা পাথর লিমিটিং বিক্রিয়ক কিনা দেখো তো। তাহলে বিক্রিয়া করছে ক্যালসিয়াম হচ্ছে কত? লিমিটিং বিক্রিয়ক কি? যেই বিক্রিয়কটা আগে বিক্রিয়া পাত্র থেকে শেষ হয়ে যায়, তাই না? সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে দেখো ক্যালসিয়াম হচ্ছে, আমি যদি আণবিক ভর বের করি তাহলে 40 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 48, যোগ করলে কত পাবো? 40 আর 48 হলো 88, 88 এর 12 পাবো কত? 40 40 80, 88, 90, 100। তাহলে পাচ্ছি হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম পাচ্ছি। 16 × 2 = 32, 3 × 48। হ্যাঁ, ঠিক আছে। এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড কত হয় বলতো? 36.5 গ্রাম, তাই না? তাহলে এখন আমার খেয়াল করতে হবে যে এ ও বি পাত্রের পদার্থ সমূহের বিক্রিয়ায়। তাহলে আমার দেখো, এই যে চুনা পাথরের 60 গ্রাম দেওয়া আছে, আমরা দেখি চুনা পাথরের 60 গ্রাম এখানে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তাই না? কত গ্রাম বিক্রিয়া করবে? তাহলে আমরা একটু দেখি যে 100 গ্রাম 100 গ্রাম চুনাপাথর বিক্রিয়া করে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে হচ্ছে কত? 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, তাই না? তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে, মাঝে মধ্যে এত নয়েজ হয়, আমি তো ভয়ই পেয়ে গেছি। 36.5 ডিভাইডেড বাই হচ্ছে 100 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এত নয়েজ হয়, আমি তো ভয় পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, এরপরে করতে হবে 60 গ্রাম। তাহলে 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 36.5 ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে 60। মনে হইলো আমার হৃদয়ের মধ্যে একটা ছোটখাটো ভূমিকম্প হয়ে গেল। 36.5 ইন্টু হচ্ছে 60 ডিভাইডেড বাই হচ্ছে 100 ডিভাইড বাই 100। তাহলে আমার কত আসতেছে? 21.9 গ্রাম। 21.9 গ্রাম। কিন্তু 21.9 গ্রাম কার সাথে বিক্রিয়া করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। আচ্ছা, তাহলে আমার এখন একটু দেখতে হবে যে এটা লিমিটিং বিক্রিয়ক কিনা, সেটা বের করার জন্য আমার কি করতে হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড যে দ্রবণটা আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যে দ্রবণটা আছে, এই দ্রবণটা আসলে কত গ্রাম আছে সেটা আমার বের করতে হবে না? আচ্ছা, সেটা বের করতে হবে। তাহলে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কত গ্রাম আছে? ডাব্লিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই 1000, এই সূত্রটা দিয়ে তোমরা বাইর করতে পারো। আবার অন্য একটা নিয়মেও বের করতে পারো, সেটা হচ্ছে মোল সংখ্যা বাইর করবা। মোল সংখ্যা কেমনে বাইর করতে হয় জানো? দেখো, এই যে চুনা পাথর হচ্ছে কত বলো তো? চুনা পাথর হচ্ছে 60 গ্রাম, আর ওইখানে হচ্ছে 2 মোল দেওয়া আছে। তাহলে এইটার মোল সংখ্যা কত এটা তুমি বাইর করতে পারো। মোল সংখ্যা কেমনে বাইর করে? এন ইজ ইকুয়াল টু কি বলো তো? ডাব্লিউ ডিভাইডেড বাই এম, তাই না? ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে দেখো ডাব্লিউ হচ্ছে কত? এটার হচ্ছে চুনা পাথরের ডাব্লিউ হচ্ছে 60 ডিভাইডেড বাই, মানে 60 গ্রাম, আর তোমার ভর হচ্ছে 100, তাই না? তাহলে দেখো এটা কত আসতেছে? 60 ভাগ হচ্ছে 100, তাহলে কত আসতেছে? 0.6। দেখো 0.6। আচ্ছা দেখো, এখন এই যে তোমার চুনা পাথরের দেখো এন অফ মানে মোল নাম্বার অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ লেস দেন না মোল নাম্বার অফ কি বলতো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে যার মোল সংখ্যা কম থাকে সে লিমিটিং বিক্রিয়ক হয়। তাহলে এটা একটা শর্টকাট না? তাহলে এই যে এরকম একটা বড় একটা অঙ্ক আমরা না করে আমরা সরাসরি ছোট একটা নিয়মের মাধ্যমে বের করে ফেলতে পারি যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। এখন দেখো, উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বাইর করতে চাই, এইটা আবার শর্টকাট ভাবে করা যাচ্ছে না। উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, কার্বন ডাই অক্সাইড কত বলো তো? কার্বন হচ্ছে 12। আচ্ছা, মোট কত হবে? 44 হবে, তাই না? 44 গ্রাম। তাহলে দেখো উৎপন্ন কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ 26.4 গ্রাম। না, এটা তো হইল না। উৎপন্ন লবণের পরিমাণ 66.6 গ্রাম হবে। দেখো দেখি, 40 প্লাস হচ্ছে কত? 40 প্লাস হচ্ছে কত? 35 তাহলে 40, এটা কত আসবে? 35 35 70, তাহলে আসবে হচ্ছে 71। তাহলে 40 আর 71 যোগ করলে কত হবে? 70, 80, 90, 100, 110। আচ্ছা, 71 প্লাস হচ্ছে 40 আসতেছে কত? 110।
আচ্ছা, এখন করতে হবে ম্যাথ। উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 26.4 গ্রাম। আচ্ছা, এনি প্রবলেম? দেখো, একটা বিষয় নিয়ে আমি যেটা নিয়ে কনসার্ন ছিলাম সেটা হচ্ছে, আমি দেখছো একটা কাজ করি নাই, সমতাকরণ করি নাই। কি করি নাই? সমতাকরণ করি নাই। তাহলে যখনই তোমরা দেখবা যে কোনো একটা বিক্রিয়া আছে, রাসায়নিক বিক্রিয়া, এটা সমতাকরণ করে নেওয়া মাস্ট। আমি যে কোনো একটা কারণে মিস্টেকটা করলাম, তোমাদের সামনে এটা উপস্থাপন করতে পারতেছি যে জিনিসটা সমতাকরণ করে নিতে হবে অলওয়েজ। সমতাকরণ না করলে কোনো অঙ্কই মিলবে না। স্বাভাবিক, কেমিস্ট্রিতে সমতাকরণ না করে নিলে মোল সংখ্যা মিলবে না, মোল সংখ্যা না মিললে তো হিসাব নিকাশ মিলবে না, স্টয়কিওমেট্রির হিসাব নিকাশ মিলবে না, এটাই স্বাভাবিক। তাহলে আমাদের যেই কাজটা করতে হবে, দেখো তো, এখানে আছে হচ্ছে ক্লোরিন হচ্ছে 2টা, তাই না? তাহলে আমার এখানে 2 দেওয়া উচিত ছিল। আচ্ছা, এখন দেখো বাকি সব অটোমেটিক্যালি মিলে গেছে। ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন 3টা, অক্সিজেন 3টা। তাহলে সব বাকিগুলো অটোমেটিক্যালি মিলে গেল না? এখন দেখো আমাদের যেই করতে হবে যে এ পাত্রে পানি যোগ করলে 600 ml দ্রবণ তৈরি করলে দ্রবণের মোলারিটি নিচের কোনটা হবে? এ পাত্রে পানি যোগ করলে 600 ml, তার মানে দেখো যদি 600 ml হয় তার মানে ভি হচ্ছে 600 ml। তাহলে পানি যোগ করলে এ পাত্রটাতে ডাব্লিউ আছে হচ্ছে কত? 60 গ্রাম। সোডিয়াম এই ক্যালসিয়াম কার্বনেটের আমরা যদি বাইর করি, দেখো 40 40 প্লাস হচ্ছে কার্বন 12 প্লাস হচ্ছে 48, আমরা এখান থেকে পাচ্ছি এটা 100 গ্রাম। তাহলে আমরা জানি যে এম হচ্ছে 100 গ্রাম। তাহলে আমাদের বাইর করতে বলছে কি বলতো? মোলারিটি, তাই না? দেখো তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি হয় এস এম ভি ডিভাইডেড বাই 1000, তাহলে এখান থেকে কি বের করতে হবে বলতো? এস এম ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000। তাহলে এখান থেকে তুমি এস সমান সমান কত পাবা বলতো? ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে কি বলতো? এম ভি। তাহলে তুমি ডাব্লিউ বসাও, ডাব্লিউ হচ্ছে 60 ইন্টু হচ্ছে 1000 ডিভাইডেড বাই এম হচ্ছে 100 ইন্টু ভি হচ্ছে কত বলতো? ভি হচ্ছে তোমার 600। তাহলে তুমি সিম্পলি এখন অঙ্কগুলো করো, এই যে দুইটা শূন্য কাটো, এই যে একটা শূন্য কাটো, তাহলে আলটিমেটলি তোমার থাকতেছে 60 আর 60, তাহলে কাটাকাটি করলে হচ্ছে কত? 1 মোল। দেখছো? তাহলে আমরা সমতাকরণ যদি না করি তাহলে আমাদের কিন্তু অঙ্কগুলো ভুল হয়ে যাবে। সো বি কেয়ারফুল, এই বিষয়গুলোতে একটু খেয়াল রাখাটা খুব জরুরি, খুবই জরুরি। আচ্ছা, এখন দেখো আমাকে বলছে যে পাত্র এ এবং বি, পাত্র এ এবং বি যদি তুমি কি করো, এ এবং বি পদার্থ সমূহের বিক্রিয়ায় চুনাপাথর লিমিটিং বিক্রিয়ক কিনা। আচ্ছা, এগুলো বের করতে হলে আমার কি করতে হবে বলো তো? এই যে এখান থেকে দেখো, আমরা জানি যে হাইড্রোজেন হচ্ছে 1 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5, তার মানে এটাকে গুণ করতে হবে 2 দিয়ে। তার মানে দেখো মোট আসতেছে কত? 36.5, 36.5 কে গুণ করা হচ্ছে 2 দিয়ে, 36.5 গুণ করা হচ্ছে কত দিয়ে? 2 দিয়ে। তাহলে এটা গুণ করলে তুমি পাচ্ছ হচ্ছে কত বলো তো? পাচ্ছ হচ্ছে 73 গ্রাম। তাহলে এটা পাচ্ছ হচ্ছে 73 গ্রাম। আচ্ছা, এখন দেখো আমাদের এটা লিমিটিং বিক্রিয়ক কিনা এটা তোমার বের করতে হবে। আচ্ছা, খেয়াল করো, এখন দেখো এই যে 73 গ্রাম, এই 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাকশন করতেছে কার সাথে বলো তো? রিঅ্যাকশন করতেছে হচ্ছে তোমার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে, তাই না? তাহলে এক উল্টা করে করতে হবে, কারণ আমাদের এটা হিসাবটা জানা নাই, তাই না? আচ্ছা, জানা নাই, তাহলে এটা আমরা এভাবে করি যে কি করব? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট রিঅ্যাক্ট উইথ 100 গ্রাম বিক্রিয়া করে কার সাথে? 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে 1 গ্রাম করবে হচ্ছে কার সাথে বলো তো? 73 ডিভাইডেড বাই হচ্ছে 100 গ্রাম অফ HCl। তাহলে তোমার এখানে বিক্রিয়া করবে কে? বিক্রিয়া করতেছে 60 গ্রাম, 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট রিঅ্যাক্টস উইথ 73 ইনটু 60 ডিভাইডেড বাই 1000। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তো তুমি বুঝতে পারবা যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে 73 ইনটু হচ্ছে 60 ইন্টু 60, এটাকে ডিভাইড করতে হবে কত দিয়ে? ডিভাইড করতে হবে 100 দিয়ে, ডিভাইড করতে হবে 100 দিয়ে। আচ্ছা, ভাগ 100। আচ্ছা, 43.8 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, 43.8 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি বলতো? হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা এখানে কি মানে চুনাপাথর কি হচ্ছে? এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে, কারণ চুনাপাথর আগেই শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখ কারণ কি, আমার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল কতটুকু বলতো? 73 গ্রাম। তাহলে আমার এখানে চুনাপাথর আমার যতটুকু ছিল এই 100 গ্রাম বিক্রিয়া করছে হচ্ছে কার সাথে বলতো? 43.8 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার আরো রয়ে গেছে,
বাট ক্যালসিয়াম কার্বনেটটা আমার শেষ হয়ে গেছে। তার মানে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখন উদ্দীপকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 26.4 গ্রাম কি না সেটা আমরা যদি বের করতে চাই, দেখো কার্বন ডাই অক্সাইড এখানে কত হবে, আমরা জানি যে 44 গ্রাম। তাহলে দেখো তো কি হচ্ছে, তোমার 100 গ্রাম কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, আচ্ছা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় কত গ্রাম বলো তো, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে 1 গ্রাম থেকে উৎপন্ন হবে কত বলো তো, 1 গ্রাম থেকে উৎপন্ন হবে 1/44। আচ্ছা তাই না, না 44/100। আচ্ছা তাহলে এখন তোমার কি করতে হবে, কতটুক থেকে 60 গ্রাম চুনা পাথর তোমার হচ্ছে বিক্রিয়া পাত্রে দেওয়া আছে, তার মানে 60 গ্রাম রিঅ্যাক্ট করবে কার সাথে, মানে কতটুকু উৎপন্ন করবে, 60 × 44/100। এটা যদি ক্যালকুলেট করো 60 ইন্টু হচ্ছে কত 44 ডিভাইডেড বাই হচ্ছে কত 100, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 26.4। হ্যাঁ তার মানে আমার সেকেন্ড ইনফরমেশনটাও কারেক্ট। তাহলে এখন বের করতে হবে থার্ড ইনফরমেশন, এটা কত আসছে 26.4 গ্রাম। আচ্ছা এখন বলছে উৎপন্ন লবণের পরিমাণ কত, নিচে দেখা যাচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে, একটু দেখা যাচ্ছে উৎপন্ন লবণের পরিমাণ 66.6 গ্রাম কিনা। লবণটা দেখো তো কত হয়, ক্যালসিয়াম হচ্ছে 40 আর ক্লোরিন হচ্ছে কত, এখানে ক্লোরিন হচ্ছে 35.5, এটা 2 গুণ 35.5 গুণ হচ্ছে 2, তাহলে আসছে হচ্ছে 71। তাহলে 40 আর 71 যোগ করো, 40 যোগ 71 আসছে হচ্ছে 111। 111, আচ্ছা 111 গ্রাম। তাহলে এখন আবার ওই যে সেম ভাবে তুমি এইখান থেকে আমি একটু মুছে দিয়ে করতে পারি, যে এই যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হচ্ছে কত বলো তো, উৎপন্ন হচ্ছে 111 গ্রাম কি ক্যালসিয়াম ক্লোরাইড, এটাই তো লবণ। আচ্ছা তার মানে এই যে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হচ্ছে কি বলতো 111 ডিভাইডেড বাই হচ্ছে কি 100 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, তার মানে আমার 60 গ্রাম থেকে উৎপন্ন হতে হবে তাই না, তার মানে 60 ইন্টু হচ্ছে কি বলতো, এই যে এখানে হয়ে যাবে কি 111। তাহলে এখন ক্যালকুলেট করলে আমি আবার ইনফরমেশনটা পেয়ে যাব যে আমার কি আসতেছে আসলে। তার মানে 60 ইন্টু হচ্ছে 111 ডিভাইডেড বাই 100, তার মানে 66.6। আচ্ছা তার মানে আমার অ্যান্সার এখানে তিনটেই কারেক্ট, লিমিটিং বিক্রিয়ক, তারপর হচ্ছে তোমার উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 26.4, 66.4 হচ্ছে লবণের পরিমাণ। আচ্ছা তাহলে আমাদের এখন যেতে হবে পরবর্তী প্রশ্নে। আচ্ছা 18 নম্বর তাই না, 18 করছি। আচ্ছা 500 ml পানিতে 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত, W = SMB/1000, এই সূত্র দিয়ে করবো আমরা একটা। আচ্ছা নিচের কোনটি ফ্লোরিনের একটা পরমাণুর ভর, আচ্ছা ফ্লোরিনের একটা পরমাণুর ভর কেমনে বের করবা, ফ্লোরিনের একটা পরমাণুর ভর, নিচের কোনটি ফ্লোরিনের একটা পরমাণুর ভর। আচ্ছা আমরা জানি কি বলতো, ফ্লোরিনের পারমাণবিক ভর কত 19 না, ফ্লোরিনের পারমাণবিক ভর কত 19। তাহলে তুমি যখন এই 19কে তুমি 6.023 ইন্টু 10⁻23 দিয়ে ডিভাইড করবা, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করবা, তখনই তো তুমি পেয়ে যাবা যে একটা পরমাণুর ভর তোমার কত, তাই না। তাহলে ডিভাইড করো, কত আসে 19 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 to the power 19 divided by 6.023 into 10 to the power 23, তাহলে এটা আসতেছে কত বলো তো, এই যে 3.16, এই যে 3.16 ইন্টু 10⁻23 গ্রাম। আচ্ছা এখন অ্যামোনিয়াম ফসফেট কি বলতো, আমরা জানি অ্যামোনিয়াম ফসফেটের মধ্যে আছে NH4+ আর কি বলতো ফসফেট PO4, তাহলে ফসফেট কি 3- তাই না। আচ্ছা তাহলে এখন দেখো অ্যামোনিয়াম ফসফেট তুমি কি করবা, এই যে এই 1টা চলে যাবে এখানে আর এই 3টা চলে আসবে কোথায় বলো তো, এই যে এখানে। তাহলে এখন বলো অ্যামোনিয়াম ফসফেটের অণুতে কতটা পরমাণু বিদ্যমান। আচ্ছা পরমাণু বিদ্যমান, এখানে নাইট্রোজেন আছে 3টা, প্লাস হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে কতটা 3 × 4 = 12টা, প্লাস এই ফসফেট আছে হচ্ছে একটা, প্লাস অক্সিজেন আছে 4টা। তাহলে এখন যোগ করো, 12 আর 4 16, 16 আর 4 20, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 20, তাই না।
আচ্ছা, এখন কথা হলো টু 2 মোল সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করতেছে। এখন 2 গ্রাম সালফার ডাইঅক্সাইড থেকে কত গ্রাম সালফার ট্রাই অক্সাইড পাওয়া যাবে? ভালো কথা, করি চলো। 2 মোল সালফার ডাইঅক্সাইড এটা বিক্রিয়া করতেছে অক্সিজেনের সাথে, উৎপন্ন করতেছে 2 মোল সালফার ট্রাইঅক্সাইড। সমতাকরণ করে দেওয়া আছে, আমার আর নতুন করে করা লাগবে না। দেখো সালফার হলো কত, 32, 32 প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে কত, 32, তার মানে 64। 64কে আবার 2 দিয়ে গুণ করতে হবে, 64কে আবার 2 দিয়ে গুণ করতে হবে, 64 গুণ 2, তাহলে এটা পাচ্ছি হচ্ছে 128 গ্রাম। কত? 128 গ্রাম। অক্সিজেন হচ্ছে কত, 16 দুগুণী, অক্সিজেন হচ্ছে 8 দুগুণী 16, তাই না? হ্যাঁ, তাহলে অক্সিজেন হচ্ছে 16, 16, 32। আচ্ছা, 32 গ্রাম। এখন দেখো, তাহলে 2 গ্রাম সালফার ডাই অক্সাইড থেকে কত গ্রাম সালফার ট্রাই অক্সাইড পাওয়া যাবে? আচ্ছা, ভালো কথা। এখানে হচ্ছে সালফার কত, সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন হচ্ছে এখানে যোগ করবো হচ্ছে 48, তাহলে এটাকে আবার গুণ করবো হচ্ছে 2 দিয়ে। তার মানে 32 যোগ 48, এটাকে গুণ করবো হচ্ছে 2 দিয়ে, পাবো হচ্ছে 160, 160 গ্রাম, 160 গ্রাম। আচ্ছা দেখো, তাহলে আমি 128 গ্রাম, 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড থেকে পাচ্ছি 160 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড। তাহলে 1 গ্রাম থেকে পাবো হচ্ছে আমি কত বলতো, 160 ডিভাইডেড বাই 128 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড। তাহলে 2 গ্রাম সালফার ডাইঅক্সাইড থেকে আমি কি পাবো বলতো, 160কে 2 দিয়ে গুণ করব আর 128 দিয়ে ভাগ করব, তাহলে কত পাচ্ছি বলতো? 160 গুণ হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে 128, পাচ্ছি হচ্ছে 2.5। এই যে অ্যান্সার হচ্ছে আমাদের 2.5। তাহলে এই অ্যান্সারটা আমরা বুঝতে পারলাম, তাই না? আচ্ছা চলো। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের হচ্ছে করতে হবে কি, এই যে 1.5 লিটার 0.5 মোলার, 23 নাম্বার প্রশ্নের কথা বলতেছি। 1.5 লিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব্য আছে? তাহলে এটা কিভাবে করা যাবে? W = SMV/1000। আচ্ছা, তারপরে 24 নম্বর কোশ্চেনটা দেখো, 100 ml দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে ঘনমাত্রা কত? তার মানে ঘনমাত্রা কি? S বাইর করতে হবে। কি বাইর করতে হবে? S বাইর করতে হবে। এই যে W = SMV/1000, সবকিছু দেওয়া আছে, জাস্ট এই S টা বাইর করবা, শেষ। এরপর কথা হলো 25 নাম্বার, 1 লিটার সালফিউরিক অ্যাসিডের ডেসিমোলার দ্রবের পরিমাণ কত? তাহলে ভাইয়া এটা এখানে একটা দেখো, ডেসিমোলার দেখো 3 রকমের মোলার হইতে পারে না? মোলারিটি কয় রকম হইতে পারে? 3 রকম। ধরো যখন হচ্ছে ডেসি, দেখো ডেসি শব্দটার কথা হচ্ছে, ডেসি শব্দটা দিয়ে বোঝায় 1/10 মানে হচ্ছে 0.1। যখন বলা হবে সেমি মোলার তখন হবে কি বলতো, তখন হবে কি আহ কত হয় তখন? সেমি মোলার হলে ভ্যালুটা হয় হচ্ছে 0.5। আর যখন বলা হয় সেন্টিমোলার তার মানে 100 দিয়ে ভাগ করতে হয়, 1/100, তখন হয়ে যায় কত? 0.01। তাহলে এখানে কি বলছে তোমার? বলছে কত নম্বর প্রশ্ন? আচ্ছা 25 নাম্বার। তাহলে ডেসিমোলার, ডেসিমোলার হলে তোমার মোলারিটি S = হচ্ছে কত বলো তো? 0.1। আর কি বলছে? 1 লিটার, তার মানে ভি হচ্ছে 1 লিটার। এখন ভাইয়া কথা হইলো আমাদের এই লিটারটা আমাদের নিচে যেহেতু সূত্রে যখন আমরা নিচে 1000 ব্যবহার করব তখন আমরা কি নিব বলতো? মিলিলিটারে নিব। যখন আমরা নিচে 1000 ব্যবহার করব না তখন আমরা লিটারে নিতে পারবো। তাহলে তুমি 1 লিটার সমান 1000 ml, যেহেতু আমরা এভাবেই করি, এভাবেই করলাম। তাহলে কি করবে? 1000 ml, এরপর সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হচ্ছে তোমার এম হচ্ছে কত? 98 গ্রাম, তাই না? এম হচ্ছে 98 গ্রাম। তাহলে তুমি এই যে এই সূত্রে বসাই দিবা, W = SMV/1000 হচ্ছে 1000। তুমি এখান থেকে হচ্ছে ভ্যালুটা বাইর করবা, কিসের ভ্যালু বাইর করতে বলছে? ওই দ্রব্যের পরিমাণ কত। তাহলে তুমি এস বসায় দেওয়া হচ্ছে 0.1 ইন্টু এম হচ্ছে তোমার 98 ইন্টু ভি হচ্ছে তোমার কত? ভি হচ্ছে 1 লিটার মানে হচ্ছে 1000 ml ডিভাইডেড বাই হচ্ছে 1000। এই দেখো, এই যে এটা কাটাকাটি চলে গেল। আচ্ছা, তার মানে তোমার আলটিমেটলি কি হচ্ছে? 98 কে 10 দিয়ে ভাগ করতে হচ্ছে, তার মানে কত হচ্ছে? 9.8। কত হচ্ছে? 9.8। এই যে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা চলো পরবর্তীতে যাই। দেখো ক্যালসিয়াম কার্বনেট থেকে আমার উৎপন্ন হয় কি বলতো? এই যে এক্স যৌগটা কি? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এক্স যৌগ থেকে ক্যালসিয়াম অক্সাইড হলো এবং কার্বন ডাই অক্সাইড হলো প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থায় জানো, প্রমাণ অবস্থায় হচ্ছে তোমার ভি হচ্ছে কত? 22.4 লিটার। তাহলে প্রমাণ অবস্থায় উৎপন্ন গ্যাসটির পরিমাণ কত লিটার?
হ্যাঁ, তাহলে প্রমাণ অবস্থা উৎপন্ন গ্যাসটির পরিমাণ কত হবে বলো তো? 22.4 লিটার হবে না? 22.4 লিটার হবে। আচ্ছা, তাহলে আমাদের উৎপন্ন উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন এক্স যোগে পরমাণুর সংখ্যা কত? খেয়াল করো, এক্স যোগে পরমাণুর সংখ্যা কত? তাহলে এক্স যোগটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এক্স যোগটা হচ্ছে কি? ক্যালসিয়াম অক্সাইড। আমরা এখন দেখি এক্স যোগে পরমাণুর সংখ্যা কত। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইডের ইয়ে বের করো, 40 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, তার মানে কত বলো তো? 56। এখন দেখো, এই যে 56, এখন আমার বের করতে হবে পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা। পরমাণুর সংখ্যার জন্য আমি একটা ফর্মুলা কিন্তু জানি। ফর্মুলাটা কি বলো তো? ফর্মুলাটা হচ্ছে এই যে তোমার অণু অথবা পরমাণু সংখ্যা, এটা কি? এটা হচ্ছে তোমার এন মোল সংখ্যা। আচ্ছা, মোল সংখ্যার সূত্রটা হচ্ছে আমরা জানি n ইকুয়াল টু কি বলতো? এই যে অণু বা পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। দেখো এখানে n দিয়ে বোঝাচ্ছি আমি কি বলতো? মোল সংখ্যা। তারপর তোমার n দিয়ে বোঝাচ্ছি হচ্ছে কি বলতো? অণু, পরমাণু বা আয়ন সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এখন আমার কি বের করতে হচ্ছে? উদ্দীপকের বিক্রিয়া উৎপন্ন এক্স যোগে পরমাণু সংখ্যা বের করতে হচ্ছে। তার মানে আমাদের কি বের করতে হচ্ছে? এই যে অণু বা পরমাণু সংখ্যা, তার মানে আমাদের একটু আর গুণন করি, নাম্বার অফ এই যে n ইকুয়াল n ইনটু হচ্ছে কি বলতো? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে n কি? w বাই m। এই যে n মোল সংখ্যা সমান সমান আমরা কি জানি? w ডিভাইডেড বাই m ইনটু হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে w কত? w কত আসছে? w হচ্ছে তোমার 56 গ্রাম। আর ডিভাইডেড বাই এটার w কত? 56 গ্রাম। w কতটুকু? আচ্ছা, ডাব্লিউ হচ্ছে তোমার 25 গ্রাম, আর মোল হচ্ছে যে 25 গ্রাম। 25 গ্রাম, আর আমার ইয়ে কত? এই যে এটা বের করলাম হচ্ছে 56 গ্রাম। এটাকে আমি গুণ করবো হচ্ছে কি দিয়ে বলো তো? 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব। আচ্ছা, করো কত? 25 ডিভাইডেড বাই হচ্ছে কত? 25 ডিভাইডেড বাই 56। আচ্ছা, ইন্টু ইন্টু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তার মানে কত আসতেছে বলো তো? অ্যান্সার কি আমাদের মিললো? মিললো না তো। তাহলে কোথায় ঝামেলাটা হইলো? ছোট একটা কিন্তু ভুল হয়ে গেছে, খেয়াল করছো? ছোট একটা ভুল কোথায় হয়েছে বলো তো? আমি দেখো এই যে গেছে 25 গ্রাম ধরে ফেলছি না ক্যালসিয়াম কার্বনেটেরটা ধরে ফেলছি, বাট আমার এখানে হিসাব করতে বসে ক্যালসিয়াম অক্সাইডেরটা। তাহলে আমার আগে বের করতে হবে যে ক্যালসিয়াম অক্সাইড কতটুকু আছে, তাই না? এতটুকু বের করে নেওয়া দরকার ছিল। চলো আমরা একটু বের করি, এই ফর্মুলাতে আবার বসাবো নাম্বার। তা আমরা একটু দেখি ক্যালসিয়াম কার্বনেট হলো কতটুকু বলো তো? ক্যালসিয়াম কার্বনেট হইলো ক্যালসিয়াম 40, কার্বন হচ্ছে 12, 100 হবে নাকি? ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হলো 40 প্লাস কার্বন হলো 12, এটা হলো 48। তাহলে 48 12 60 100। হ্যাঁ, তাহলে দেখো এই যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হচ্ছে তোমার কত গ্রাম? উৎপন্ন হচ্ছে এই যে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে তোমার 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হচ্ছে 56 ডিভাইডেড বাই হচ্ছে 100 গ্রাম অফ ক্যালসিয়াম অক্সাইড। তাহলে তোমার আছে কত গ্রাম? 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে তোমার দেওয়া আছে বিক্রিয়ার মধ্যে। তাহলে 56 ইন্টু 25 ডিভাইডেড বাই হচ্ছে কত বলো তো? 100, তাই না? তাহলে 56 ইন্টু 25 ডিভাইডেড বাই হচ্ছে 100, তাহলে আসতেছে কত বলো তো? 14 গ্রাম আসতেছে। কত? 14 গ্রাম। ঠিক আছে, 25 25 4 4 14 56। হ্যাঁ ঠিক আছে, তার মানে 14 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এখন এখানে যদি বসাই ফর্মুলা, তাহলে এই যে হচ্ছে 14 গ্রাম, আর আমার এম হচ্ছে কত? 56 ইন্টু হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে আমরা জানি, আমরা ক্যালকুলেটর বসাই দিই। 14 ডিভাইডেড বাই হচ্ছে 56। আচ্ছা, তারপরে হলো কি গুণ, গুণ হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এবার মিলার কথা 1.5 ইন্টু 10⁻23, দেখছো? আচ্ছা, তাইলে আমাদের এখন পরবর্তী প্রশ্ন চলে যাই। স্টার কোথায়? আচ্ছা, দেখো পরবর্তী কি আছে প্রশ্নটাতে। পরবর্তী প্রশ্নটা আছে হচ্ছে 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড 20 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া ঘটানো হলো, উদ্দীপকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা কত? উদ্দীপকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা কত? তাহলে তোমার মোল সংখ্যা বের করা লাগবে, তাই না? তাহলে মোল সংখ্যা বের করতে গেলে কি বলতো? মোল সংখ্যা ওই যে একটু আগে দেখাইলাম যে n ইকুয়াল টু কি বলতো? n ডিভাইডেড বাই na।
N ডিভাইডেড বাই Na। আচ্ছা, তাহলে এখান থেকে তোমার কি বের করতে হবে? মোল সংখ্যা। মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা, আচ্ছা মোল সংখ্যা তো, মোল সংখ্যা আমরা এটা এই বের করতে পারি না বলো তো? মোল সংখ্যা কি বলো তো? W/M। তাহলে দেখো W কত? W হচ্ছে কত? W হচ্ছে তোমার কিসের? হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে 20, আর এখানে কত বলো তো? 36.5, তাই না? তাহলে 20 ডিভাইডেড বাই 36.5, 20 ডিভাইডেড বাই 36.5, তাহলে এটা পাচ্ছি হচ্ছে 0.0.55, 0.55। উদ্দীপকের বিক্রিয়াটায়, উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক, আবার এই যে অবশিষ্ট থাকবে দেখাচ্ছে, আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তাহলে এখন দেখো এটা আমরা কিভাবে বের করতে পারি উদ্দীপকের বিক্রিয়াটার ক্ষেত্রে, তাই না? আচ্ছা, তাহলে দেখি আমরা বিক্রিয়া করাই। Al2O3 প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা এটা থেকে আমরা উৎপন্ন করতেছি কি বলতো? AlCl3 প্লাস হচ্ছে পানি। এখন দেখো আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা আছে একটা, তাহলে এখানে দিতে হবে 2, 2 দিলে ক্লোরিন হয়ে গেছে 6টা, এখানে দিতে হবে 6, এখানে দিতে হবে 3। তাহলে এখন আমার চলো এটা সহজ অঙ্ক, এটা বের করে ফেলি, জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার। দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে কত? অ্যালুমিনিয়ামের আমরা অ্যালুমিনিয়ামের কি লাগবে? অ্যালুমিনিয়ামের হচ্ছে পারমাণবিক ভর লাগবে। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হলো কত? 27, তাই না? অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হলো 27। তাহলে দেখো 27 গুণ 2 প্লাস অক্সিজেন হলো 3 × 48, তার মানে চলো 27 গুণ 2 প্লাস হচ্ছে 48, প্লাস হচ্ছে 48, এটা পাইলাম হচ্ছে 102 গ্রাম। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে 36.5, 36.5 গুণ হচ্ছে 2, তাহলে এটা 36.5 গুণ 2 কেন? 36.5 গুণ হচ্ছে 6, গুণ হচ্ছে 6, তাহলে পাইলাম হচ্ছে 219 গ্রাম। আচ্ছা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে কিনা আমরা দেখি। তাহলে আমাদের দেখো 102 গ্রাম Al2O3 বিক্রিয়া করে হচ্ছে কত? 219 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তাহলে 1 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড বিক্রিয়া করবে 219 ডিভাইডেড বাই 102 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তাহলে আমার এখন অ্যালুমিনিয়াম অক্সাইড কতটুকু দেওয়া ছিল? 20 গ্রাম। তাহলে দেখো এই 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড আসলে কতটুকুর সাথে বিক্রিয়া করতেছে? 219 × 20 ডিভাইডেড বাই 102 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তাহলে ভাই ক্যালকুলেট করো, 219 219 গুণ হচ্ছে 20, 219 গুণ 20 ডিভাইডেড বাই হচ্ছে 102, তাহলে হচ্ছে 42, 42.95, 42.95। তাহলে ভাইয়া কথা হলো আমার ছিল হচ্ছে বিক্রিয়া পাত্রে অ্যালুমিনিয়াম অক্সাইড ছিল, সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল হচ্ছে কতটুকু? হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল 20 গ্রাম, বাট আমার এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড বিক্রিয়া করতেছে কতটুকুর সাথে? অ্যালুমিনিয়াম অক্সাইড এই 20 গ্রাম বিক্রিয়া করতেছে 42 এর সাথে। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি বলতো? আগেই শেষ হয়ে যাচ্ছে না? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে 9.315 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড অবশিষ্ট থাকবে। তাহলে 9 আচ্ছা, আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে 24.38 গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, তাই না? কি থেকে? আচ্ছা দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি আমি বাইর করি, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার 27 প্লাস হচ্ছে ক্লোরিন, ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে 35.5, এটা গুণ করব হচ্ছে কত দিয়ে? গুণ করব, দাঁড়াও ক্যালকুলেটর হারিয়ে গেছে, ক্যালকুলেটর পেয়ে নেই। হ্যাঁ, ক্যালকুলেটর পেয়ে গেছি। তাহলে অ্যালুমিনিয়াম আর ক্লোরিন হলো 35.5, তার মানে 35.5 গুণ করা হচ্ছে কত? 3 দিয়ে, 5 হচ্ছে 106.5, 106.5, এটাকে গুণ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 106.5 এর সাথে যোগ করব 27, 27, 106.5 যোগ 27, এটাকে গুণ করব হচ্ছে কত দিয়ে? গুণ করব হচ্ছে 2 দিয়ে। তাহলে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে 267 গ্রাম। তাহলে দেখো আমি কতটুকু অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাই। তাহলে দেখো কতটুকু পাচ্ছি? 100, এই দেখো 102 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে Al2O3 থেকে আমি পাচ্ছি হচ্ছে কত? 267 গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে 1 গ্রাম থেকে পাবো হচ্ছে কত বলতো? 267 ডিভাইডেড বাই 102 গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমার
অ্যালুমিনিয়াম অক্সাইড আছে কতটুকু? অ্যালুমিনিয়াম অক্সাইড আছে 20 গ্রাম। তাহলে 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে আমি কতটুকু পাইতে পারি? 267 গুণ হচ্ছে 20 ডিভাইডেড বাই হচ্ছে 102। তাহলে 267 গুণ হচ্ছে তোমার 20, 20 ডিভাইডেড বাই হচ্ছে 102। তার মানে আমরা পাচ্ছি 52। তাহলে আমার অ্যান্সার হবে 1 আর 2, যেহেতু 3 নাম্বার মিলল না, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। আচ্ছা, এখন ক্যালসিয়াম আর হচ্ছে কি বলতো, ক্যালসিয়াম আর এটা কি সালফার, ক্যালসিয়াম আর সালফার বিক্রিয়া করে উৎপন্ন করতেছে কি বলতো, ক্যালসিয়াম আর সালফার বিক্রিয়া করে উৎপন্ন করছে ক্যালসিয়াম সালফাইড। তাহলে বিক্রিয়াটাতে কি পরিমাণ উৎপাদ তৈরি হবে, কি পরিমাণ উৎপাদ তৈরি হবে সেটাই তোমার বের করতে হবে। আচ্ছা, ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন করলো, তাহলে আমরা একটু লিখি বিক্রিয়াটা। হ্যাঁ, এই দেখো ক্যালসিয়াম প্লাস হচ্ছে সালফার, ক্যালসিয়াম প্লাস হচ্ছে কি সালফার, এটা বিক্রিয়া করে উৎপন্ন করলো হচ্ছে কি বলতো ক্যালসিয়াম সালফাইড। আচ্ছা, ক্যালসিয়াম হচ্ছে কত আমরা জানি 40, 40 আর কি পরিমাণ উৎপাদ তৈরি হবে, কি পরিমাণ উৎপাদ তৈরি হবে। আচ্ছা, তাহলে হিসাব করো, 40 তোমার ক্যালসিয়াম সালফাইড আছে কতটুকু, 40 প্লাস হচ্ছে সালফার হচ্ছে কত, 16 দুগুণী 32, তাহলে 40 আর 30 70, এটা হচ্ছে কত 72 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা পাচ্ছি হচ্ছে কি, পাচ্ছি 40 গ্রাম থেকে উৎপন্ন হয়, 40 গ্রাম থেকে 40 গ্রাম ক্যালসিয়াম থেকে উৎপন্ন হয় হচ্ছে 72 গ্রাম, 72 গ্রাম ক্যালসিয়াম সালফাইড। তাহলে 1 গ্রাম থেকে উৎপন্ন হয় 72 ডিভাইডেড বাই হচ্ছে 40 ক্যালসিয়াম সালফাইড, তাহলে কত হবে, তাহলে উৎপন্ন হবে হচ্ছে 10 গ্রাম, 10 গ্রাম, 10 গ্রাম ক্যালসিয়াম থেকে উৎপন্ন হবে 72 ইন্টু হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে 40। তাহলে 72 720 ভাগ 40, 720, 720 ডিভাইডেড বাই হচ্ছে 720 ডিভাইডেড বাই 40, এটা কত গ্রাম হলো 18। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এই যে ভাইয়া, অ্যান্সার হচ্ছে 18। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চলো পরবর্তীতে যাই, কি করা যায় এটা, এই যে 30-এর পরে আমাদের আছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 14 গ্রাম কার্বন মনোক্সাইডের আয়তন কত। আচ্ছা দেখো, প্রমাণ তাপমাত্রা ও চাপে 14 গ্রাম কার্বন মনোক্সাইডের আয়তন কত। ভাই এটা খুবই সহজ ব্যাপার, বুঝছো? কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড হলো সিও, কার্বন মনোক্সাইড কত, কার্বন মনোক্সাইড হলো সিও, এই যে সিও, তাহলে এটার ভর কত, এটার জন্য এম বাইর করি, এম হচ্ছে কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে, অক্সিজেন হচ্ছে 16, তার মানে 6 আর 2 8 আর 20 হচ্ছে 28 গ্রাম, 28 গ্রাম। আচ্ছা খেয়াল করো, 28 গ্রাম গেল। তাহলে এখন আমাদের বের করতে হবে আহ প্রমাণ তাপমাত্রা ও চাপে। তাহলে দেখো এই 28 গ্রামের ভর কত, প্রমাণ তাপমাত্রা ও চাপে 28 গ্রামের আয়তন কত, 28 গ্রাম কার্বন মনোক্সাইডের আয়তন হচ্ছে, আয়তন, আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এক, এটা একের জন্য হবে কত, 22.4 ডিভাইডেড বাই হচ্ছে 28 লিটার। হ্যাঁ, তাহলে আমার এখন বাইর করতে হবে কতটুকুর জন্য, 14 আমাকে বলে দিছে যে 14 গ্রাম কার্বন মনোক্সাইডের আয়তন কত, তাহলে 22.4 গুণ 14 ডিভাইডেড বাই হচ্ছে 28, তাহলে 14 দুগুণে 28, 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 11.2 পাবা, পাবা কত, এই যে 11.2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 11.2। এখন দেখো এই যে পানি শূন্য কপার সালফেটের বর্ণ কোনটা, তোমাদের বইয়ে তুতের, তুতের মানে তুতে বা কি বলে ব্লু ভিট্রিয়ল, যেটা কপার সালফেট ডট 5 মোল পানি। এখন এইটা তোমাদের একটা পরীক্ষণ আছে তোমাদের বইয়ে 6 নম্বর অধ্যায় শেষে দেখবা, ওই পরীক্ষণটাতে দেখবা যে পরীক্ষণটা তোমাদের কেউই স্টুডেন্টরা পড়ো না, তো কিন্তু ওই পরীক্ষণ থেকে এই প্রশ্নটা করছে, ওখানে সুন্দর মতো লাইনের মধ্যে লেখা আছে, দেখবা যে এটার মধ্যে থেকে যদি পানিটা সরাই নেওয়া হয় তাহলে এই পানি শূন্য কপার সালফেটের বর্ণটা হয় সাদা। এটা তোমাদের কেউ পড়ো না আর কি, তো এটা পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তাহলে প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত লিটার, আমরা এই যে একটু আগে যে ম্যাথটা করলাম এই ম্যাথটার মতোই হচ্ছে এই প্রশ্নটা। তাহলে দেখো 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হলো 0.05 মোল ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, 5 গ্রাম 0.05 মোল ক্যালসিয়াম কার্বনেট কিনা দেখো তো। তাহলে তুমি এটা মোল সংখ্যা কেমনে বের করবা, মোল সংখ্যা হলো ডাব্লিউ ডিভাইডেড বাই এম, ডাব্লিউ ডিভাইডেড বাই এম। আমি এটা একটু মুছে ফেলি, মুছে ফেলি। আমরা কত নম্বর অঙ্ক করতেছি, করতেছি হচ্ছে 34 নাম্বার। কত করতেছি, 34, 34 করতেছি। তাহলে দেখো আমরা জানি যে এই যে মোল সংখ্যা সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই এম, তাহলে ডাব্লিউ হচ্ছে এখানে আছে কত, এই যে 34 নাম্বার, তাই না, 34, ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে এখানে আছে 5 গ্রাম, ক্যালসিয়াম কার্বনেট আমি জানি হচ্ছে 100, তাহলে 5 কে 100 দিয়ে ভাগ করলে 0.05 মোল আমরা পাবো। আচ্ছা, এবার ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 1.12
লিটার। এটা কি সত্য কথা? দেখো তো, এই যে ক্যালসিয়াম কার্বনেটকে আমি যদি উত্তপ্ত করি, উত্তপ্ত করলে পাবো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এটাকে উত্তপ্ত করলাম, উৎপন্ন করলে এটা কত লিটার হয়? আচ্ছা আমরা দেখি, এটা হচ্ছে 5 গ্রাম। 5 গ্রাম। আচ্ছা, তাহলে উৎপন্ন হয় কত গ্রাম কে উত্তপ্ত করলে কতটুকু কার্বন ডাই অক্সাইড আছে? কার্বন ডাই অক্সাইড, তাহলে আমরা একটু দেখি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে উৎপন্ন হয় হচ্ছে কত? 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে ডিভাইডেড বাই 100 লিটার কার্বন ডাই অক্সাইড। তাহলে আমার এখানে কত গ্রাম আছে? 5 গ্রাম না? তাহলে 5 গ্রামকে যদি আমি উত্তপ্ত করি, 22.4 ইন্টু হচ্ছে 5 ডিভাইডেড বাই হচ্ছে 100 লিটার অফ কার্বন ডাই অক্সাইড। তাহলে 22.4, হ্যাঁ ঠিক আছে, 22.4 গুণ হচ্ছে আমার কত? 5। 5, এটাকে আমি ভাগ করব হচ্ছে কত দিয়ে? এটা ভাগ করব হচ্ছে 100 দিয়ে, তাহলে আমি পাবো 11.2। 11.2 লিটার। তাহলে এটা আমার হইলো না, এটা দেওয়া আছে 1.12 লিটার। আমার কি ক্যালকুলেশন ঠিক আছে না? দেখো তো, 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ 5 গ্রাম, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 22.4 লিটার। এটা তো সবাই জানে। 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 22.4 কে আমি 100 দিয়ে ভাগ করব, এটাও আমি জানলাম। তাহলে 100 দিয়ে ভাগ করলাম। এবার 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে আমার দেওয়া আছে। তাহলে আমি 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড তো পাবো, ওই যে এটা। তাহলে আমি ক্যালকুলেশনটা আবার করব, করে দেখি। 22.4 গুণ হচ্ছে 5 ডিভাইডেড বাই, আচ্ছা 22 ডিভাইডেড বাই হচ্ছে 100। আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমার ক্যালকুলেশনটা একটু ভুল ছিল। তোমরা দেখতে পাচ্ছ? এই যে 22.4, এটাকে যদি গুণ করি 5 দিয়ে আর 100 দিয়ে ডিভাইড করলে 1.12 হয়, তাই না? আচ্ছা, তার মানে ক্যালকুলেশনে একটু ভুল হয়ে গেছিল। এখন খেয়াল করতে হবে আমাদের যে এটাকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে 2.8 গ্রাম। ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে কত গ্রাম? 2.8 গ্রাম। তাহলে দেখো তো, ক্যালসিয়াম এই যে 100 গ্রাম, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হচ্ছে কত বলো তো? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হচ্ছে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হচ্ছে 56 ডিভাইডেড বাই 100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে বলো তো কি করতে হবে আমার? 5 গ্রাম, তাই না? 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হচ্ছে 56 গুণ 5 ডিভাইডেড বাই 100 গ্রাম অফ ক্যালসিয়াম অক্সাইড। তাহলে 56 গুণ 5, আচ্ছা 56 গুণ 5 ডিভাইডেড বাই হচ্ছে 100, তাহলে আমরা এখানে পাচ্ছি 2.8 গ্রাম। তাহলে আমাদের অ্যান্সার আসলে তিনটেই কারেক্ট। আচ্ছা আমরা জানি যে মোলারিটির শর্ত হচ্ছে, বলো কি বলো তো? মোলারিটির শর্ত হচ্ছে 1 লিটার দ্রবণ। 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকেই তো মোলারিটি বলা হয়। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা থাকা লাগবে। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে কত? এটার অ্যান্সার হচ্ছে 1.2। এখন সোডিয়াম কার্বনেটের সেমিমোলার দ্রবণে ভর কত গ্রাম? এটা আমরা জানি। তারপর 10 গ্রাম ম্যাগনেসিয়াম সম্পূর্ণ দহনের জন্য কি পরিমাণ অক্সিজেন লাগবে? 37 নাম্বারটাও আমরা পারবো, তাই না? আচ্ছা দেখো, এবার আমাদের এই যে নতুন একটা টপিক চলে আসছে, সেটা হচ্ছে শতকরা সংযুতি। এতক্ষণ আমরা স্টয়কিওমেট্রি রিলেটেড এমসিকিউ গুলা দেখছি। এখন একটু আমরা কি দেখব? এখন দেখবো হচ্ছে আমরা কি দেখব? উৎপাদের শতকরা পরিমাণ কত। তাহলে 90 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 40 গ্রাম অবশেষ পাওয়া যায়। তাহলে 40 গ্রাম অবশেষ পাওয়া যায়, উৎপাদের শতকরা পরিমাণ কত? তাহলে দেখো, ম্যাগনেসিয়াম কার্বনেটকে যদি আমি উত্তপ্ত করি, তাহলে আমি পাবো হচ্ছে কি বলতো? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কি পাবো? কার্বন ডাই অক্সাইড। তাহলে আমার সমতাকরণ করার দরকার পড়তেছে না, কারণ এটা অলরেডি সমতাকরণ করা আছে। এখন দেখো, এটা 90 গ্রামকে উত্তপ্ত করছে। তাহলে আমাদের উৎপাদ হয়েছে কত গ্রাম বলতো? উৎপাদ হয়েছে 40 গ্রাম অবশেষ পাওয়া যায়। এখন উৎপাদের শতকরা পরিমাণটা আমরা বের করব। আচ্ছা দেখো তো, এই যে 90 গ্রাম যে ম্যাগনেসিয়াম, এটা 90 গ্রাম, আর আমার ম্যাগনেসিয়াম অক্সাইড কত? 40 গ্রাম অবশিষ্ট পাওয়া গেছে। 40 গ্রাম অবশিষ্ট পাওয়া গেছে। তাহলে দেখো, আমি 90 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করি, তাহলে পাচ্ছি হচ্ছে 40 গ্রাম ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম অক্সাইড। হ্যাঁ, তাহলে দেখো 1 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাহলে আমি কত পাবো? 40 ডিভাইডেড বাই হচ্ছে 90।
আচ্ছা, এখন দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট আসলে কত। ম্যাগনেসিয়াম কার্বনেট কত আমরা হিসাব করি, এটা বা 12 × 24 প্লাস হচ্ছে কার্বন 12 প্লাস হচ্ছে 48। হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে 24, 24, 24, 12 × 24, হ্যাঁ, প্লাস প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে 48। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 84 গ্রাম। হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে 84 গ্রাম। তাহলে দেখো আমি যদি এখন 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমি কতটুকু পাবো, 40 ইন্টু হচ্ছে 84 ডিভাইডেড বাই হচ্ছে 90। তাহলে আমরা একটু ক্যালকুলেটটা করি। 40 গুণ হচ্ছে তোমার কত, 84 ডিভাইডেড বাই হচ্ছে 90। তাহলে আমরা পাচ্ছি 37.40, 40 ইন্টু 84 ডিভাইডেড বাই 90। তাহলে পাচ্ছি হচ্ছে কত, 37, 37 পাচ্ছি, তাই না? আচ্ছা, বাট আমাদের ক্যালকুলেশনটা একটু ভুল হবে নাকি এখানে, দেখো তো। 90 তো আমাদের এখানে 84 হয় না, 12, 12 যোগ হচ্ছে কত, 24 যোগ 12 আর হচ্ছে 16, 3 16 48। তাহলে 48 আর 12 হচ্ছে তোমার কত, 60, 60 আর 20 80, 84। হ্যাঁ ঠিক আছে। তাহলে 90 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আমি পাচ্ছি হচ্ছে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে 1 গ্রামকে করে পাচ্ছি হচ্ছে কত, আর 84 গ্রামকে করে পাচ্ছি কত, এটাই তো। আচ্ছা, তাহলে আমার এটা যা আসছে তাই, এটা আমি পাচ্ছি হচ্ছে 38 গ্রাম। এখন দেখো মোল সংখ্যা আমি কিভাবে বের করবো, ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু হচ্ছে, আচ্ছা দেখো ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে আমার কত গ্রাম, 38 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তাই না? আচ্ছা, আর 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 হচ্ছে কি বলতো, ডিভাইডেড বাই এম। এম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের কত বলতো, ম্যাগনেসিয়াম অক্সাইডের আমরা বের করলাম কত, ম্যাগনেসিয়াম অক্সাইড আমরা বের করলাম, আমাদের অ্যান্সার আসছে 38। তাহলে 38 গ্রাম পাইছি আমরা, 38 গ্রাম পাইছি ডাব্লিউ ডিভাইডেড বাই এম। আচ্ছা, এইভাবে আমরা না বের করে দেখো তো আমি কতটুকুতে কত 38 যে পাইলাম, এই 38টা কতটুকুতে পাইছি বলো তো। এই 38টা পাইছি হচ্ছে এই 40 গ্রামে, তাই না? 40, তাহলে ইন্টু যদি আমি 100 করি তাহলে দেখো তো আমাদের অ্যান্সার আসে কিনা। দেখো 38 ডিভাইডেড বাই হচ্ছে 40, 40 ইন্টু হচ্ছে 100, তাহলে আসতেছে 95। হ্যাঁ, এই যে 95.33%, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে দেখো 98 গ্রাম H3PO4 আণবিক সংকেত বলতে বোঝায় এটি ফসফরিক অ্যাসিডের একটি অণুকে বোঝায়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এরপরে বোঝাচ্ছে এতটি অণুকে নির্দেশ করে। আচ্ছা, 1 মোল পরিমাণকে বোঝায়। 1 মোল পরিমাণকে বোঝায় কিনা সেটা আমরা বের করতে গেলে দেখবো হচ্ছে এই যে 98 গ্রাম আছে না, দেখো H3PO4, তাহলে হাইড্রোজেন হলো 3 প্লাস অক্সিজেন হলো কত বলো তো 16। তাহলে 16 আর 3 কত, 19, 19 না? এবার এই ফসফরাস তো জীবন, এই ফসফরাস কত বলো তো, ফসফরাস হলো কত, আম, ফসফরাসের আমার এই মুহূর্তে মনে নাই। আচ্ছা দেখি তো ফসফরাসের হচ্ছে আমাদের, ফসফরাসের ইয়া কত, ফসফরাস, ফসফরাসের পারমাণবিক পারমাণবিক ভর কত, ফসফরাসের পারমাণবিক ভর হলো 31। তাহলে ফসফরাসের পারমাণবিক ভর যদি হয় 31, তাহলে চিন্তা করো 31 আর 16 যোগ করলা, যোগ করে এটা করলা, তুমি এটা পাচ্ছ না। তার মানে তোমার 1 মোল পরিমাণকে আসলে বুঝাবে না, ঠিক আছে? 1 মোল পরিমাণকে আসলে বুঝাবে না। আচ্ছা দেখো এই যে 40 নম্বর অঙ্কটা একটু নতুন, 40 নম্বর কোশ্চেনটা। তো 40 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা আছে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি এই যে H2 প্লাস হচ্ছে O2, এখান থেকে উৎপন্ন হলো পানি। আমরা জানি যে পানি এখানে যেহেতু দুইটা আছে, দেখো তাহলে এখানে জেড মোল, এই যে O2 আছে দুইটা, সো এখানে 2 দিতে হয়। 2 দিলে দেখো হাইড্রোজেন হয়ে যায় 4টা, সো এখানে 2 দিতে হয়, তাই না? তাহলে এখন দেখো হাইড্রোজেন হলো 4টা, অক্সিজেন হলো 2টা, অক্সিজেন হলো 2টা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো এক্স এর ভ্যালু হচ্ছে কত, 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, আর জেড এর ভ্যালু হচ্ছে 2। তার মানে যদি এটা আমি এক্স ইস টু ওয়াই ইস টু করি কি জেড,
তাহলে পাবো কত বলো তো, 2:1:2, তাই না? এই যে সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো, এই কার্বনের পরিমাণ এত পার্সেন্ট হলে যৌগটার স্থূল সংকেত কত? একটা হাইড্রোকার্বন ভাইয়া, দেখো এই টাইপের ম্যাথগুলা আমি একটু করাই দিচ্ছি যাতে করে তোমরা ওই বাকি ম্যাথগুলো করতে পারো। দেখো একটা হাইড্রোকার্বন যদি হয়, একটা হাইড্রোকার্বন হলে আমরা জানি যে হাইড্রোকার্বনের মধ্যে থাকে কার্বন আর মানে হাইড্রোজেন। তাহলে যদি একটা হাইড্রোকার্বনের মধ্যে কার্বনের পরিমাণ হয়ে থাকে 85.71%, তাহলে ভাইয়া ডেফিনেটলি হাইড্রোজেনের পরিমাণ থাকবে 100 থেকে আমি বিয়োগ করব 85.71%। তাহলে আমার যতটুকু অংশ অবশিষ্ট থাকবে ততটুকু অংশই কিন্তু আমার হাইড্রোজেন, রাইট? আর কিছু কিন্তু এখানে নাই। 100 থেকে বিয়োগ করব 85.71, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 14.29%। আচ্ছা ভালো কথা, তাহলে এখন এটার স্থূল সংকেত আমি কিভাবে বের করব? আমরা জানি যে আমরা এই যে পার্সেন্টেজ গুলা পাই, এই পার্সেন্টেজ গুলাকে কি করতে হবে, সমলে। যেমন কার্বনের এই যে 85.71, এই জিনিসটাকে ভাগ করতে হবে কি দিয়ে, 12 দিয়ে। তার মানে 85.71 এটাকে ভাগ করব কি দিয়ে, এটাকে ভাগ করব 12 দিয়ে। তার মানে আমি পাচ্ছি হচ্ছে 7.1414। ঠিক আছে, পাইলাম। এবার হাইড্রোজেনটা বের করি, তাহলে 14.29, এটাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 14.29 পাবো। আচ্ছা 14.29 পাবো, ভালো কথা। এখন দেখো আমার সবচেয়ে ছোট যে ভাগফলটা অর্থাৎ 7.14, এটাকে 7.14 দিয়ে ভাগ করতে পাবো 1। হাইড্রোজেনকে যদি আমি করি 14.29 ডিভাইডেড বাই 7.14, তাহলে এটাকে আমি পাবো হচ্ছে 2। তার মানে দেখতে পাচ্ছ, আমি যদি স্থূল সংকেতটা লিখি, কি লিখি, স্থূল স্থূল সংকেতটা হলো কি বলতো, সিএইচ সিএইচ সি সি1 সিএইচ2। এই যে স্থূল সংকেত হলো কি সিএইচ2। এখন এটার কি বের করতে হবে, স্থূল সংকেত। হ্যাঁ স্থূল সংকেত ভাই তাহলে বের করে ফেলছি, এটা সিএইচ2 হবে। ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা ভালো কথা। এরপর একটু দেখো তো পরবর্তীতে আমাদের এই যে যেগুলো অঙ্ক করতে হবে, এই দেখো এটা দ্রবণের মোলারিটি কত, দেখো 250 ml মানে হচ্ছে ভি, 20 গ্রাম হচ্ছে দেওয়া আছে কি বলতো, 20 গ্রাম হচ্ছে ডাব্লিউ, তাহলে মোলারিটি কত, এস এর মানটা বের করবা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই 1000, এটা দিয়ে বের করবা। ভালো কথা। তাহলে পরবর্তীতে দেখো বিকারটিতে 43 নম্বর কোশ্চেনটা দেখো, বিকারটিতে উপস্থিত দ্রব্য অণুর মধ্যে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের শতকরা সংযুতি কত? ভাইয়া একটা কথা চিন্তা করো, এর মধ্যে আছে কি বলতো, এটার মধ্যে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি হয় আমার যৌগ, আমি জানি যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সবচেয়ে বেশি। তার মানে এই অক্সিজেনের তড়িৎ ইলেকট্রোনেগেটিভিটি কি বলতো, ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি। আচ্ছা তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়, তাহলে অক্সিজেন মৌলের শতকরা সংযুতি বের করতে হবে। অক্সিজেন মৌলের শতকরা সংযুতি যদি আমি বের করতে চাই, দেখো আমি পুরো এই যে সোডিয়াম হচ্ছে 23, 23 আর 24 আর 16 হচ্ছে, এটা 40 গ্রাম। এখন অক্সিজেন যদি বের করতে চাই, অক্সিজেন কত, 8 দুগুণ 16, তাহলে 16 ডিভাইডেড বাই 40 ইন্টু হচ্ছে 100। মানে যেটার যেই মৌলটার বের করব ওই মৌলের পারমাণবিক ভর ডিভাইডেড বাই যৌগের পারমাণবিক ভর ইন্টু হচ্ছে কত, 100%। এটা হলো আমাদের সূত্র, তাহলে আমি কিভাবে বের করে ফেলতে পারতেছি, 16 ডিভাইডেড বাই হচ্ছে 40 ইন্টু হচ্ছে কত দিব বলতো, ইন্টু 100 দিব। তাহলে আমার অ্যান্সার আসতেছে কত, 40%। দেখো তো 40% কোথায় আছে, অপশনে সি নাম্বারে আছে 40%, তাহলে আমার আনসার হচ্ছে সি। আচ্ছা 44 নম্বর কোশ্চেনটা দেখো, 2 মোল ক্যালসিয়াম 2+ আয়নে কতটি ক্যালসিয়াম 2+ আয়ন থাকে? ভাইয়া 1 মোলের মধ্যে থাকে আমরা জানি হচ্ছে কত বলতো, 1 মোল আয়নের মধ্যে থাকে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 টি আয়ন। দেখো 1 মোল ক্যালসিয়াম 2+এ আয়ন থাকে আয়ন থাকে আয়ন থাকে 6.023 ইন্টু 10⁻23 টি। তাহলে দেখো 2 মোলে থাকে কতটি বলতো, 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে বলতো, একটু গুণ করে দেখি, কি আর করব, 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, তোমরা তো আর হিসাব করে বলো না। তাহলে 1.204 ইন্টু হচ্ছে 10⁻24, এই যে এটা। আচ্ছা তুতের রাসায়নিক সংকেত কোনটা, একটু আগে পরে আসছি, কপার সালফেটের সাথে 5 মোল পানি যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি বলতো, তুতে। সেটা হচ্ছে কি, তুতে। ভালো কথা। এখন পরবর্তী প্রশ্ন দেখো, রসায়নের যে শাখায় বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ হিসাব করা হয় তাকে বলে স্টয়কিওমেট্রি, তাই না? তাকে স্টয়কিওমেট্রি বলে, সহজ হিসাবগুলা।
আচ্ছা এখন দেখো এই যে প্রমাণ অবস্থায় কত লিটার আমরা একটু আগে করে আসছি, কতটুকু উৎপাদে রূপান্তরিত করতে চাইলে যোগ করতে হবে কতটুকু, দেখো বিক্রিয়াগুলোকে সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত করতে কতটুকু যোগ করতে হবে এটাও আমরা পারবো। 49 নম্বর কোশ্চেনে দেখো আদর্শ তাপমাত্রা ও চাপে 60 গ্রাম সালফার ডাইঅক্সাইড আয়তন কত, এই টাইপের কোশ্চেন আমরা করে আসছি তাই না। আচ্ছা খেয়াল করো, এখন একটা যৌগের স্থূল সংকেত এবং আণবিক ভর দেওয়া আছে, তাহলে আমরা কি করব, আণবিক সংকেত কত, এটাও আমরা একটু আগে করে আসছি না, এই ক্লাসেই আমরা এই টাইপের কোশ্চেনটা সলভ করছি। তাও আমি আরেকবার করাই দিব, দেখো আমরা আরেকবার একটু 50 নাম্বারটা একটু করাই দিই, এটা ইম্পর্টেন্ট তো। দেখো একটা যৌগের স্থূল সংকেত দেওয়া আছে ভাইয়া, স্থূল সংকেত যদি দেওয়া থাকে ভালো কথা আমার, তাহলে আমার বের করতে হবে আণবিক সংকেত। আমরা আণবিক সংকেত জানি যে স্থূল সংকেতকে যদি আমরা এন দিয়ে গুণ করে দিই এটাই হচ্ছে আণবিক সংকেত। এখন এনটা কি, এন হইল এন হইল স্থূল সংকেতের ভর, এন হইল কি স্থূল সংকেতের ভর ডিভাইডেড বাই নাকি না আণবিক সংকেতের ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর, আণবিক সংকেতের ভর ডিভাইডেড বাই হচ্ছে কি স্থূল সংকেতের ভর। তাহলে ভাইয়া আণবিক সংকেতের ভর কত, আণবিক সংকেতের ভর হচ্ছে 180 আমার দেওয়া আছে। স্থূল সংকেতেরটা আমি বাইর করি, চলো কার্বন হচ্ছে 12 প্লাস হাইড্রোজেন 2 প্লাস হচ্ছে 16, তাহলে 16 আর 2 18, 18 আর 12 কত, 16 আর 2 18, 18 আর 2 20, এটা হচ্ছে কত 30। ভাইয়া তাহলে 30 কে তুমি কি করো, এই যে এটা হচ্ছে কত 30 আসতেছে, তাহলে 30 দিয়ে ভাগ করো, হ্যাঁ 30 দিয়ে ভাগ করলে কত বলো তো 60, 6 পাবা না, শূন্য শূন্য কাটা আর 3 6 18 6 পাবা। তার মানে এই যে এখানে 6 বসায় দাও, তার মানে কি পাচ্ছ বলো তো C6H12O6, এটা কি বলো তো গ্লুকোজ। এই যে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা এবার অ্যালুমিনিয়াম সালফেটের সালফারের শতকরা সংযুতি কত। আচ্ছা এটা আমরা পারবো, এটা আমরা পারবো না, তোমরা এটা যেটা যেটা দেখো 51 নাম্বারের অ্যান্সার সবাই কমেন্ট করে জানাবা, যে 51 নাম্বার এমসিকিউ এটা কমেন্ট করে জানাবা। 52 দেখো উদ্দীপকের অক্সাইডের স্থূল সংকেত কোনটা, নাইট্রোজেন অক্সাইডে 21 গ্রাম নাইট্রোজেন 36 গ্রাম অক্সিজেন, উক্ত ভরের নাইট্রোজেনকে 4 গ্রাম হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাইলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এখন উদ্দীপকের অক্সাইডের স্থূল সংকেত কত, অর্থাৎ এখানে এই যে নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে অক্সাইডটা হবে, এটার স্থূল সংকেত কত। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি বলতো, আমরা এখানে কি করতে পারি, দেখো 21 গ্রাম আছে না নাইট্রোজেনের, অক্সাইডের নাইট্রোজেন আছে 21 গ্রাম তাই না, দেখো তাহলে নাইট্রোজেন কি হচ্ছে 21 গ্রাম, তাহলে 21 ডিভাইডেড বাই আমরা জানি হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 14, তাহলে 21 ডিভাইডেড বাই 14 করো, 21 ভাগ হচ্ছে 14 করো হচ্ছে 1.5 পাবা, দেখো 1.5। আর অক্সিজেন যেটা আছে, দেখো অক্সিজেন কত গ্রাম আছে 36 গ্রাম, তার মানে অক্সিজেন 36 গ্রাম যে আছে এটাকে তুমি ভাগ করবে হচ্ছে অক্সিজেন কত 16 না পারমাণবিক ভর, তাহলে 36 কে 16 দিয়ে ভাগ করো, 36 কে ভাগ করো 16 দিয়ে পাবা হচ্ছে 2.25 তাই না। 36 কে 36 হ্যাঁ না অক্সিজেন 36 গ্রাম অক্সিজেন বিদ্যমান। আচ্ছা আর অক্সিজেনের পারমাণবিক ভর হইল 16, তাহলে আমি কি করলাম 36কে 16 দিয়ে ভাগ করলাম, আচ্ছা হ্যাঁ 2.25 পাইলাম। এবার উদ্দীপকের অক্সাইড, তাহলে এখন দেখো আমি কি করব, সর্বনিম্ন যে ভাগফলটা, অর্থাৎ এই যে নাইট্রোজেনের সর্বনিম্ন 1.5, এটা 1.5, এটা ভাগ করলে পাবো হচ্ছে 1। অক্সিজেনের দেখো 2.25 কে আমি ভাগ করবো হচ্ছে 1.5 দিয়ে, তাহলে দেখো কি পাচ্ছি 2.25 কে ভাগ করব 1.5 দিয়ে, তাহলে আমি এটাকে পাবো হচ্ছে 1.5। আচ্ছা এখন তাহলে খেয়াল করো, আমি এখানে এই যে নাইট্রোজেন এই যে অক্সাইডটা পাচ্ছি, তাহলে নাইট্রোজেন হইলো 1 আর অক্সিজেন হলো কি ভাইয়া 1.5 তাই না। এখন দেখো আমার এই ভগ্নাংশটা রাখার তো কোনো দরকার নাই, ভগ্নাংশ রাখার দরকার আছে, তাহলে আমি কি করতে পারি বলতো, এই পুরোটাকে গুণ করে দিতে পারি 2 দিয়ে, তাহলে গুণ যদি 2 দিয়ে করি তাহলে দেখো এই যে এখানে হচ্ছে 1 আর এই 1.5 ইন্টু 1.5 গুণ করলে পাওয়া হচ্ছে 3, তার মানে N2O3, N2O3, তাহলে আমাদের অ্যান্সার কি পাচ্ছ দেখো তো, এই যে সি নাম্বারটা হচ্ছে আনসার N2O3। আচ্ছা এখন উদ্দীপকের বিক্রিয়ায় কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে, উদ্দীপকের বিক্রিয়ায় কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে। আচ্ছা তো এইখানে মূলত তোমাকে কি করতে হবে বলতো, অ্যামোনিয়া উৎপন্ন হয় কিসে বলতো, এই যে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে তাই না, দেখো N2 প্লাস হচ্ছে কি 3H2, এটা দিলে কি উৎপন্ন হয় NH3,
3। আচ্ছা, তার মানে এর 2 মোল NH3। এখন তোমাকে বলতে হবে যে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে গ্রাম কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করলো। আচ্ছা, নাইট্রোজেন হচ্ছে কত, 14 দুগুণী কত বলো তো, 28 গ্রাম এখানে। আর হাইড্রোজেন হলো কত, এখানে 2 আর হচ্ছে 3 দুগুণী 6, 6 গ্রাম। অ্যামোনিয়া উৎপন্ন করলো কতটুকু বলো তো, নাইট্রোজেন 14, 14 আর 3 হলো 17, 17 দুগুণী হচ্ছে 34, 17 দুগুণী 34। আর এখানে নাইট্রোজেন হচ্ছে কত গ্রাম ছিল বলো তো, নাইট্রোজেন ছিল হচ্ছে 21 গ্রাম, 21 গ্রাম। হাইড্রোজেন ছিল হচ্ছে কত, 36 গ্রাম। না না না, হাইড্রোজেন ছিল হচ্ছে কত, 4 গ্রাম, হাইড্রোজেন ছিল 4 গ্রাম। আর তোমার অ্যামোনিয়া ছিল হচ্ছে কত বলো তো, অ্যামোনিয়া ছিল হচ্ছে অ্যামোনিয়ার কথা বলে নাই, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এখন উদ্দীপকের বিক্রিয়া কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে। আচ্ছা দেখো, 28 গ্রাম থেকে হয় কত গ্রাম, দেখো 28 গ্রাম থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় 34 গ্রাম। তাহলে 1 গ্রাম এই দেখি থেকে 1 গ্রাম নাইট্রোজেন থেকে উৎপন্ন হচ্ছে কত বলো তো, 24 ডিভাইডেড বাই 28 গ্রাম অ্যামোনিয়া। আচ্ছা, তাহলে আমার আছে কত বলো তো, 21 গ্রাম আছে না বিক্রিয়া পাত্রে, কত 21 গ্রাম নাইট্রোজেন আছে। এই দেখো, এই যে 21 গ্রাম নাইট্রোজেন, তাহলে 21 গ্রাম নাইট্রোজেন যদি থাকে তাহলে 24 গুণ হচ্ছে 21 ডিভাইডেড বাই হচ্ছে 28 গ্রাম অ্যামোনিয়া। তাহলে করো 24, এই যে 24, এই যে 24 গুণ হচ্ছে কত 21, 24 গুণ 21 ডিভাইডেড বাই হচ্ছে 28, তাহলে কত গ্রাম হচ্ছে বলো তো, 18 গ্রাম। ওয়াও, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, বি। তাহলে 18 গ্রাম অ্যামোনিয়া। দেখছো, যে অঙ্কই করবা ওই অঙ্কই সহজ, যে অঙ্ক করবো ওই অঙ্কই সহজ। আমরা এতগুলো এমসিকিউ করতেছি, এর মধ্যে দেখবে পরীক্ষায় কমন চলে আসছে। এখন দেখো এই যে বি, এই যে 54 নম্বর অঙ্কটা আমি করে দিব। দেখো 54 নম্বর প্রশ্নটা কি বলছে, বি এর দ্রবণে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। ঠিক আছে, তাহলে দেখো বি হচ্ছে 250 ml 0.2, তার মানে দেখো বি এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইডে তুমি এম এর মান বাইর করতে পারবে। এখন কত গ্রাম বলছে, তোমরা W SMB ডিভাইডেড বাই 1000 এটা বাইর করতে পারবো না। আচ্ছা, এখন দেখো কোনটার স্থূল সংকেত এবং আণবিক সংকেত এক, অ্যান্সার হচ্ছে H2S। এখন কথা হলো আর কি কি হইতে পারে, তোমাদের বইয়ে দেখবা, বইয়ের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে, যেমন H2S, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে কি বলতো প্রোপেন, হ্যাঁ এগুলা কি বলতো, C3H8, হ্যাঁ প্রোপেন। তাহলে এইগুলা যৌগ হচ্ছে কি আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই। এখন দেখো 4টা ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত, এটা তোমরা পারবা না, পারবা না। 4টা ম্যাগনেসিয়াম পরমাণুর ভর দেখো, দেখো 6 দেখো ম্যাগনেসিয়াম হলো কত 12 না, দেখো 6.023 ইন্টু কত নাম্বার করতেছি ভাইয়া, করতেছি 56 নাম্বার। 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি, 10 টু দি পাওয়ার 23টি পরমাণুর ভর হচ্ছে কত গ্রাম, 12 গ্রাম। তাহলে একটা পরমাণুর ভর হচ্ছে 12 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 গ্রাম। তাহলে আমাকে বলছে 4টা পরমাণুর ভর কত, 4টা পরমাণুর ভর হচ্ছে এই যে 12 গুণ করব 4 দিয়ে, ভাগ করব 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 গ্রাম দিয়ে। আচ্ছা তাহলে গুণ করো এখন, 12, 12 গুণ হচ্ছে 4, 12 গুণ 4, এটাকে ভাগ করবো হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 দিয়ে। তারপর মানে আমার অ্যান্সার পাচ্ছি 7.96 ইন্টু 10 ইনভার্স 23। তোমরা করতেছো তো আমার সাথে, করলে দেখবা সেম অ্যান্সারই আসছে তোমাদের, 7.96 হ্যাঁ 969 আসছে, 7.96 ইন্টু 10 ইনভার্স 23। আচ্ছা, মোলার দ্রবণের ঘনমাত্রা কত ভাই, খুব সহজ একটা প্রশ্ন। মোলার দ্রবণ হলে 1 মোলার, মোলার দ্রবণ হলে 1 মোলার। আচ্ছা, ডেসিমোলার বলতে কি বোঝায়, 1 গ্রাম পটাশিয়াম লবণে, পটাশিয়াম ক্লোরাইড লবণে কতটি অণু আছে এটা আমরা পারবো। এই যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হইলো। এখন দেখো উদ্দীপকে ব্যবহৃত হাইড্রোজেন গ্যাসের অণু সংখ্যা কত। এই ধরনের প্রশ্ন কিন্তু সব সিমিলার। বিক্রিয়ার পর কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে, এটা হচ্ছে আমাদের কি বলতো লিমিটিং বিক্রিয়ক টপিক থেকে। তারপরে দেখো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটা হাইড্রোজেন পরমাণু থাকে, আমি কি এটা করে দিব, একটু করে দিব। দেখো তো 62 নাম্বারটা কি বলছে, সালফিউরিক অ্যাসিডে কয়টা হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে আমরা জানি সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড হইলো সালফিউরিক অ্যাসিডের ভর হইলো কত বলো তো, 98 গ্রাম। কত 98 গ্রাম। এখন 1 গ্রাম কতটা হাইড্রোজেন পরমাণু আছে, আমি ভাইয়া জানি, আমি ভাই জানি, আমি কি জানি, আমি হচ্ছে জানি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কি চাইছে, হাইড্রোজেন পরমাণু কয়টা আছে, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু আছে
পরমাণু আছে 2 ইন্টু, দেখো দুইটা না হাইড্রোজেন, তাহলে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টা। তাহলে 1 গ্রামে যদি কয়টা থাকবে বলো তো? 1 গ্রামে থাকবে যে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 98, তাই না? সহজ কিন্তু। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 98। তাহলে দেখো 1 পয়েন্ট 1 এই যে 1.23 ইন্টু 10⁻22 কত আসছে? 1.23 ইন্টু 10⁻22 টি। বুঝলা ভাইয়া? আচ্ছা, তাহলে চলো পরবর্তী আমরা কোশ্চেন দেখবো। পরবর্তী কোশ্চেন দেখবো যে আমাদের আর কোন নতুন ধরনের কোশ্চেন বাকি আছে কিনা। আমরা এখন দেখছো প্রায় 60টার মতো করে ফেলছি না? 62 নাম্বারে আমরা আসছি। তাহলে এরপরে দেখবা যে সবগুলা দেখা গেছে সিমিলার, বুঝছো? সবগুলা কি সিমিলার। দেখো এই যে একই স্থূল সংকেত বিশিষ্ট যৌগ কোনটা? একই স্থূল সংকেত বিশিষ্ট যৌগ, দেখো তোমাদের এখানে বাইর করতে হবে, বুঝতে হবে। দেখো এই যে সিএইচ, দেখো এখানে স্থূল সংকেতটা কি বলো তো? সিএইচ। এখন দেখো প্রত্যেক জায়গায়, এই দেখো প্রত্যেক জায়গায় 2 থাকলে 4 হয়েছে, 3 থাকলে 6 হয়েছে, 4 থাকলে 8 হয়েছে। হ্যাঁ, 4 থাকলে 8 হয়েছে। তাহলে একই স্থূল সংকেত বিশিষ্ট যৌগ কত হতে পারে বলো তো? এটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করা লাগবে। 2 দিয়ে গুণ করলে তাহলে n এর মান হচ্ছে 2, n এর মান হচ্ছে 2। আর এখানে দেখো C1, দেখো এখানে যদি তুমি 1 দাও C1, তাহলে হবে কত বলো তো? C1 C2 H হবে কত? 2, C2 হবে H2। আচ্ছা, আর সি C2 দিলে কত হবে? 2 দুগুণই হবে কত? CH2, দেখো এখানে দেখছি CH2 যদি দাও, CH2 হইলে কত হবে? C2 হবে H4 হবে। যদি তুমি C3 দাও তাহলে হবে কত? H6। যদি তুমি C4 দাও তাহলে হচ্ছে কত দিবা? 8, H8 পাবা। তার মানে কি হলো বলো তো? একই স্থূল সংকেত বিশিষ্ট যৌগ হইলো কোনটা আমার? সবগুলাই তো একই স্থূল সংকেত বিশিষ্ট হইলো। একই স্থূল সংকেতটা কি? সেটা স্থূল সংকেতটা হলো CH2। বুঝতে পারছো? আচ্ছা, ভালো কথা। পরবর্তীতে অ্যানালার পদার্থ শতকরা কত ভাগ বিশুদ্ধ? আবার সে একই প্রশ্ন। এটা হচ্ছে 99% বিশুদ্ধ। ব্লু ভিট্রিয়লে ক্যালাস পানির সংযুতি কত? এটা করাই দিব, এটা করাই দিব। তোমরা তো ওই যে পরীক্ষণ পড়ো না। দেখো 65 নাম্বার এমসিকিউটা দেখো, 65 নাম্বার এমসিকিউটা দেখো, ব্লু ভিট্রিয়লে ক্যালাস পানির সংযুক্তি কত? ভাইয়া দেখো ব্লু ভিট্রিয়ল হলো কি? আমরা জানি যে কপার সালফেট এর আর হচ্ছে কি 5 মোল পানি। তাহলে এখন দেখো আমার এই যে পানিটার শতকরা সংযুতি চাইছে, তাই না? তাহলে পানির সংযুতি চাইলে দেখো আমি করব কি? 5 মোল পানির ভর ডিভাইডেড বাই হচ্ছে কি বলতো? পুরা যৌগের আণবিক ভর, পুরা যৌগের আণবিক ভর ইনটু হচ্ছে যদি আমি 100% করি তাহলে আমি পাওয়া যাব। তাহলে আমি একটু বের করি। দেখো কপার হচ্ছে কত? কপার হচ্ছে 63.5 নাকি? কপার 63.5 না? যাই হোক, একটু উল্টাপাল্টা হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। 63.5 বই থেকে দেখে নিও ইনফরমেশনটা, আমার কাছে রাইট ইনফরমেশনটা এই মুহূর্তে দেখার সুযোগ পাচ্ছি না। আচ্ছা, 63.5 প্লাস হচ্ছে বলো সালফার হচ্ছে 16 প্লাস অক্সিজেন হলো 48। তাহলে 4 16 কত হয়? 16 গুণ হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 64। ঠিক আছে, 64 প্লাস হচ্ছে 5 ইন্টু 18, কারণ আমরা তো জানি পানি থাকে 18, পানি থাকে কত? 18 থাকে ভর পানির। তাহলে আমরা যোগ করি 63.5 প্লাস এটার সাথে করব হচ্ছে 32। এই দেখো সালফার হচ্ছে পারমাণবিক সংখ্যা 16, তাহলে পারমাণবিক ভর হবে 32। তাহলে প্লাস হচ্ছে করব প্লাস 32, এটার সাথে করব হচ্ছে 64, তার সাথে যোগ করব হচ্ছে কি বলতো? ব্র্যাকেটের মধ্যে 5 ইন্টু 18। তাহলে আমার আসতেছে, হ্যাঁ এই দেখছো, দেখছো আমি পেয়ে গেছি যোগের আণবিক ভর হচ্ছে 249.5। আর 5 গ্রাম পানির শুধু ভর হচ্ছে কত? 5 গুণ 18, 5 গুণ 18 কত পাচ্ছি? 90। এই দেখো 90 না? ইন্টু যদি তুমি 100 করো তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে মোট শতকরা হিসাবটা। তার মানে 90 থেকে আমরা 90 কে ভাগ করব 249.5 দিয়ে। আর এই যে এইটাকে গুণ করব হচ্ছে 100 দিয়ে। তার মানে আমি 100 দিয়ে গুণ করলে পাচ্ছি হচ্ছে 100 দিয়ে গুণ করলে পাচ্ছি হচ্ছে এই যে 36%, 36%। আচ্ছা, ভালো কথা। দেখো একটা নতুন টাইপের কোশ্চেনে কিন্তু আমরা এই যে এই মুহূর্তে পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 36 নাম্বার কোশ্চেনটা। প্রমাণ অবস্থায়
এক্স গ্যাসটার ঘনত্ব কত লিটার, বুঝছো? তাহলে এটা দেখো কি করি, এটা কি করি দেখো, ঘনত্ব কি জানো? ঘনত্ব, ঘনত্ব কি, রো, রো ইজ ইকুয়াল টু কি বলতো, এম বাই ভি, এম বাই ভি, তার মানে কি বলতো, ভর, ভর ডিভাইডেড বাই হচ্ছে কি আয়তন। আচ্ছা এখন দেখো আমার প্রমাণ অবস্থায় এক্স গ্যাসটার ঘনত্ব কত গ্রাম পার লিটার, তাহলে গ্রাম পার লিটার, ভর হচ্ছে গ্রামে নিতে হবে। তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করে ক্যালসিয়াম এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া গেল। দেখছো এটা ক্যাচাল রেখা দিছে, বিক্রিয়া করাইতে হবে তোমাকে, বিক্রিয়া না করে এটার অঙ্ক করতে পারবা না। হ্যাঁ 66। তাহলে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, আর হচ্ছে আমি কি করব, ক্যালসিয়াম কার্বনেট, আমি ক্যালসিয়াম কার্বনেটের সাথে কি করব, ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙবো, ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে আমি পাবো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে এক্স। তাহলে এক্স হচ্ছে ভাই আমরা বুঝে গেলাম যে এটা কার্বন ডাই অক্সাইড। এখন ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 40, আর এখানে হচ্ছে 40 12 আর হচ্ছে 48, তার মানে 100, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 56, এটা হচ্ছে 44। তাহলে আমি ভাইয়া কি বলতে পারবো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে উৎপন্ন হয় 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে উৎপন্ন হয় 44 ডিভাইডেড বাই 100 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আর কি আছে আমার এখানে, বিক্রিয়া পাত্রে দেওয়া আছে হচ্ছে 10 গ্রাম, তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 44 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে ভাইয়া ক্যালকুলেট করো, 40 গুণ হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে 100, তাহলে পাচ্ছ হচ্ছে কত, 4 গ্রাম পাচ্ছ, 4 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আচ্ছা বুঝলাম। এবার প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায় আমরা জানি আমরা যদি ঘনত্ব বের করতে চাই প্রমাণ অবস্থায়, তাহলে প্রমাণ অবস্থায় আমার আয়তন হচ্ছে 22.4 আর আমার ভর হচ্ছে 4 গ্রাম, তাহলে আমি এটাকে কি পাবো, গ্রাম পার লিটার। তাহলে আমি একটু ক্যালকুলেট করি, আমি 4 কে ডিভাইড করব 22.4 দিয়ে, আমি পেয়ে যাচ্ছি হচ্ছে কত, 0. গ্রাম পার লিটার, তাই না? প্রমাণ অবস্থায় ক্যালসিয়াম কার্বনেট, আচ্ছা কার্বন ডাই অক্সাইড হিসাব করছি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ভেঙে উৎপন্ন হচ্ছে 44 গ্রাম, তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে পাওয়া যাচ্ছে হচ্ছে 4 দশমিক, এই যে এখানে গ্যাঞ্জাম লাগছে না দেখো, এই যে শূন্য শূন্য কাটা, তাহলে 10 দিয়ে ভাগ করলে 4.4 আসবে, তাহলে 4.4 কে ভাগ করতে হবে, 4.4 ডিভাইডেড বাই 22.4, এই যে 0 পয়েন্ট, এই যে 0 পয়েন্ট মিলে গেছে, 0 পয়েন্ট কত আসতেছে, 0.63, তাই না? কত আসতেছে, 0.63। আচ্ছা 65 গ্রাম দস্তাকে পর্যাপ্ত বাতাসে দহন করলে কত গ্রাম দস্তার অক্সাইড পাওয়া যায়? এটা খুবই সহজ। দস্তা, এই যে দস্তাটা দিছে, অনেকে তোমরা জানো না যে দস্তা কি জিনিস, অনেকে তোমরা জানো না যে দস্তা কি জিনিস। দস্তা হচ্ছে ভাই কত বলো তো, জিঙ্ক, দস্তা হচ্ছে জিঙ্ক, জিঙ্ক প্লাস যদি অক্সিজেন করো তাহলে কি পাবো বলো তো, জিঙ্ক অক্সাইড। এখন এটা এটা তুমি হচ্ছে এটার ভর বাইর করবে, এটার ভর বাইর করবে, কত গ্রামের সাথে রিয়েক্ট করে, এবং 65 গ্রাম দস্তাকে যদি তুমি দহন করো তাহলে তুমি কতটুকু দস্তার অক্সাইড পাচ্ছ, এটাই তো, তাই না? এবার দেখো এই যে 67 নাম্বার কোশ্চেনটাতে কি দেওয়া আছে দেখো, আম, এই যে একটা চিত্র দেওয়া আছে, চিত্র থেকে বলছে দ্রবণ দ্বয় মিশ্রিত করলে লিমিটিং বিক্রিয়ক হবে কিনা, লবণ উৎপন্ন হবে কিনা, আর কি আহ, মিশ্রণে এত গ্রাম অবশেষ থাকে, এগুলো আমরা করছি তাই না, এগুলো আমরা করছি। আচ্ছা জেড অণুর ভর দেখো, জেড অণুর একটি অণুর ভর, তাহলে জেড হচ্ছে কি, জেড হচ্ছে ফ্লোরিন, তাহলে ফ্লোরিনের একটা অণুর ভরও তো আমরা আজকে করছি। আচ্ছা এখন যেটা অঙ্কটা আমাদের করতে হবে দেখো, এই যে 70 নাম্বারটা, এক্স যোগে হাইড্রোজেনের শতকরা সংযুতি কত। এক্স দেখো, এক্স একটা অ্যালকাইন শ্রেণীর যৌগ, ভাইয়া অ্যালকাইনের সাধারণ সংকেত আমরা জানি না, CnH2n-2, তাহলে অ্যালকাইনের যদি এখানে কার্বন নাম্বার হয় 3, তাহলে 3 দুগুণে হবে 6, 6 থেকে দিব 2 বিয়োগ, তাহলে আমি পাবো কত, C3H পাবো 4। এখন তাহলে এই যে এইটার, এই যে অ্যালকাইনটা যে আছে, এই অ্যালকাইনটার হাইড্রোজেনের শতকরা সংযুতি কত, তাহলে এটা তো সহজ ব্যাপার, এই যে এই অ্যালকাইনের হাইড্রোজেনের শতকরা সংযুতি কত। তাহলে দেখো আমি কি করবো, এই যে পুরাটা, এই কার্বন কি করব, কার্বন হচ্ছে 3 বারং 36 প্লাস হচ্ছে 4, তার মানে আলটিমেটলি পাইলাম হচ্ছে 40,
তাই না? তাহলে শতকরা সংযুতি কেমনে বের করব? আমার এখানে আছে হচ্ছে 4টা হাইড্রোজেন, তাহলে 4 ডিভাইডেড বাই 40 ইনটু হচ্ছে কত বলো তো? 100। তুমি যদি ক্যালকুলেট করো 4 ডিভাইডেড বাই 40, 4 ডিভাইডেড বাই হচ্ছে 40, 4 ডিভাইডেড বাই 40 ইনটু হচ্ছে 100, তাহলে আমরা এটা পাচ্ছি হচ্ছে কত বলো তো? 10%। দেখছো কত ইজি? আচ্ছা, দেখো আমাদের কিন্তু অলরেডি আমরা শেষের দিকে চলে আসছি। দেখো 1 মোল অ্যালুমিনিয়াম নাইট্রেটে যোগে নাইট্রেট আয়নের সংখ্যা কত, এটাও কিন্তু আমরা করে ফেলেছি। তারপর দেখো এই যে 72 নাম্বার প্রশ্নটা, এ পাত্রের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে অতিরিক্ত কি পরিমাণ বি পাত্রের সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? তাহলে এই ধরনের ম্যাথ আমরা করছি না? এই ধরনের ম্যাথ কিন্তু আমরা করছি। তাহলে আমরা এই ধরনের ম্যাথ করে ফেলছি। এখন যেটা করতে হবে, এই যে 74 নাম্বার অঙ্কটা, এটা একটা নতুন। দেখো 74 নাম্বার কোশ্চেনটা, 74 নাম্বার কোশ্চেনটা একটু নতুন টাইপের, অনেকে এটা ঘাবড়ে যাইতে পারো, তাহলে 74 নাম্বারটা দেখো। 74 নাম্বারটা কি করতে হবে? অক্সিজেন দেওয়া আছে 16, 38%। আর কি দেওয়া আছে বলো তো? অক্সিজেন দেওয়া আছে যেটা 15 আর হচ্ছে 62%। তাহলে এটা কেমনে বাইর করতে হয় জানো? আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে দেখো মোট হচ্ছে কত? 100। এবার দেখো অক্সিজেন আছে কত? 16, 16 এই এই যে আইসোটোপটা, এটা আছে কত পার্সেন্ট? 38%। তাহলে এটা গুণ করবা, যোগ করো, এবার যোগ করো হচ্ছে কত দিয়ে? 15। এই যে অক্সিজেনের যে আইসোটোপটা 15 ইন্টু হচ্ছে 62। তাহলে তুমি এবার ভাগ করো। আগে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে 16 গুণ 38, 38 এবার হচ্ছে যোগ করো, যোগ করলে কত পাবা? 15 গুণ 62, 15 গুণ 62। আবার ব্র্যাকেট অফ, ডিভাইডেড বাই, ভাগ করো হচ্ছে 100 দিয়ে, 100 দিয়ে পাচ্ছ হচ্ছে কত বলো তো? এই দেখো পুরো পারফেক্টলি অ্যান্সার পেয়ে গেছি। কত? 15 দশমিক কত দেখো তো? 15.38, 15.38। বুঝতে পারছো? তাহলে আমাদের এইটার অ্যান্সার হচ্ছে 15.38। এটাই হইলো আমাদের কি বলতো? আপেক্ষিক পারমাণবিক ভর। বুঝতে পারলাম? এবার দেখো উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। এ ও বি পাত্রের দ্রবণকে মিশ্রণ করলে দ্রবণটি কিরূপ হবে? তাহলে এটা আমরা বুঝতে পারতেছি যে একটা হচ্ছে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড। এখন কথা হলো অ্যাসিড আর ক্ষার যদি তুমি বিক্রিয়া করাও, তাহলে তুমি জানো যে লবণ উৎপন্ন হবে। তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াকে কি বলা হয়? প্রশমন বিক্রিয়া। তাহলে এই যে তোমার মিশ্রিত যে দ্রবণটা, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড, এটা দ্রবণ করলে কি হবে? নিরপেক্ষ হতে পারে। কিন্তু এখানে দেখো ইনফরমেশন দেওয়া আছে না? 100 ml এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, 100 ml সালফিউরিক অ্যাসিড। তুমি করবা কি? এটা বিক্রিয়া করাবা, বিক্রিয়া করায় তারপরে দেখবা যে কোনটা অবশিষ্ট থাকে। যেটা অবশিষ্ট থাকবে, যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে কি? অ্যাসিডীয়, অম্লীয়। আর যদি ক্ষার অবশিষ্ট থাকে তাহলে কি বলতো? ক্ষারীয়। এই ধরনের কোশ্চেন আমরা সলভ করে আসছি আজকের ক্লাসে অনেকগুলো। তাহলে তোমরা নিজেরা এগুলো প্র্যাকটিস করবা। এবার দেখো আমাদের 75 নম্বরে, 76 নম্বরে দেখো আমরা কি পাবো এখানে বলো তো? দেখো আমরা বিক্রিয়াটা যদি লিখি C3H7, এই যে যারা অর্গানিক পড়ো নাই, তাদের যদি এই কোশ্চেনটা চলে আসতো, তোমরা কিন্তু অ্যান্সার করতে পারতা না। সো মাঝে মধ্যে যে সব চ্যাপ্টারের মধ্যে দেখবো অর্গানিকের কিছু কোশ্চেন আসছে, এগুলা মোটেও স্কিপ করবা না। দেখো সালফিউরিক অ্যাসিড হলো পানি খেকো অ্যাসিড, তাই না? এটা কি করে? পানি খায় ফেলে। তাহলে পানি খাইলে আমার এখানে কি করবে বলো তো? C3, দেখো পানি খাবে মানে কি? একটা এইচ একটা OH এখান থেকে সরাই ফেলবে। তাহলে সরাই ফেললে একটা হাইড্রোজেন সরাবে, তাহলে 6 হয়ে যাবে, C3H6। তাহলে দেখো এটা আমরা কিসের সাথে মিলতেছে? দেখো CnH2n, এই যে C3H হচ্ছে কত? 3 দুগুণে 6। তাহলে এটা কি বলতো? একটা অ্যালকিন। এটা কি? একটা অ্যালকিন। এখন এটার কার্বনের শতকরা সংযুতি যদি আমরা বাইর করতে চাই, ভাই এটা খুবই সহজ। দেখো কার্বন হচ্ছে কত? 12 3 12 36 প্লাস হচ্ছে 6, 36 আর 6 কত? 42। আচ্ছা দেখো কার্বন বাইর করতে চাচ্ছি না, তার মানে নিচে কি থাকবে বলো তো? পুরা যৌগের ভর। আর কার্বন হচ্ছে কত? কার্বন হচ্ছে 36 ইন্টু তুমি দেবা হচ্ছে 100। তাহলে এমনি করে তো তুমি কিসের শতকরা সংযুতি পেয়ে যাবে? কার্বনের শতকরা সংযুতি পেয়ে যাবে। আবার ক্যালকুলেটর হারাই গেছে, ক্যালকুলেটরটা খুবই দুষ্টামি করতেছে। আচ্ছা তাহলে কি? 36 ডিভাইডেড বাই 42 ইন্টু 100। ক্যালকুলেটর না চাপে হাতে করলে বেটার। এই যে 85.71, 85.71। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা দেখি আমাদের আর কতগুলো বাকি আছে।
চলো আমরা ক্লাসের মধ্যে আজকে ইফতার করি সবাই। তোমরাও ইফতার করবে, আমি ইফতার করব, কিন্তু আগে শেষ হয়ে যাবে, এই দুঃখ আমি কোথায় রাখবো? এখনো তো 8 মিনিটের মতো না 9 মিনিটের মতো টাইম আছে। আচ্ছা যাই হোক, একটা বিকারে 0.5 লিটার দ্রবণে 56 গ্রাম কস্টিক পটাশ। এই কস্টিক সোডা হইলো যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হয়, হ্যাঁ, তাহলে কস্টিক পটাশ হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তাহলে এই যে কস্টিক পটাশ দ্রবীভূত আছে, এখন এইটাতে যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করো, তাহলে কতটুকু পটাশ অবশিষ্ট থাকবে, লবণটি ক্ষারীয় হবে কিনা, লবণটির ভর হবে কিনা, এই ধরনের অঙ্ক আমরা আজকে অনেক করে আসছি, অনেক করে আসছি। এটা আমরা এখন আর করে দিব না, কারণ একটা টাইপ যদি আমি একবার করাই দিয়ে তোমাদের আবারও যদি করাই দিই, তাহলে তোমাদের পা ভেঙে দিচ্ছি, আমি মেরুদণ্ড ভেঙে দিচ্ছি। মেরুদণ্ড ভাঙবো না, তোমাদের একবার করে করাই দিছি, ওইটা অনুযায়ী তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে নিজেকে দক্ষ করে তো গড়ে তোলো। আচ্ছা, তাহলে আমাদের ৭৯-তে কি আছে, ওই একই ধরনের কোশ্চেন, বিক্রিয়া শেষে কোনটা অবশিষ্ট থাকবে। দেখো তো এখন এই যে আম, এই লাস্টের অঙ্কটা করে দিই, যেহেতু সময় আছে, যেহেতু সময় আছে 2-4 মিনিট 5 মিনিটে একটা অঙ্ক করে দিই। এই কোশ্চেনটাই তো আমাদের আজকের লাস্ট। আমরা কিন্তু সব টাইপের এমসিকিউ এই অধ্যায় থেকে কভার করে ফেলছি, এর বাইরে তোমাদের কোশ্চেন পরীক্ষা আসবে না। আচ্ছা, এখন দেখো এখানে 20 গ্রাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড দেওয়া আছে। এই যে অ্যালুমিনিয়াম Al2O3 প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে এখন এটা উৎপন্ন করবে কি বলতো, AlCl3 প্লাস হচ্ছে কি করবে, পানি। আচ্ছা, পানি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এখন একটা জিনিস খেয়াল করো, অ্যালুমিনিয়াম আছে একটা, তোমার এখানে আছে দুইটা, সো এখানে দুই দেওয়াই লাগবে। দুই দেওয়ার ফলে ক্লোরিন হয়ে গেছে 6টা, তো তোমার এখানে দিতে হবে 6। এই বিক্রিয়াটাও কিন্তু আমরা আজকে 3-4 বার লিখছি, 3-4 বার লিখছি। এখন দেখো হাইড্রোজেন আছে 6, এখানে দিব হচ্ছে 3। তাহলে দেখো এটাও তোমরা নিজেরা পারার কথা। দেখো এখন কি করতে হবে, এটা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে কত, 27, 27 গুণ হচ্ছে 3 প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে 48। তাহলে 27 গুণ 3 করি, 27 গুণ 3, আরে 27 গুণ 3, 27 গুণ 3 যোগ হচ্ছে কত, 48, এটা আছে কত, 129, 129 প্লাস এটা 36.5 গুণ 6, 36.5 গুণ 6 পাচ্ছি হচ্ছে 219 গ্রাম, গ্রাম। আচ্ছা, তাহলে আবার এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমার লাগবে, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হ্যাঁ হ্যাঁ লাগবে, লাগবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাগবে। তাহলে 27, 27 আর গুণ হচ্ছে 35.5 গুণ হচ্ছে 3। তাহলে এটা আগে করি, 35.5 গুণ হচ্ছে 3, তাহলে আমার আসছে 106.5, যেটার সাথে যোগ করব 27, 27কে গুণ করব 2 দিয়ে। আচ্ছা আগে আগে যোগ করি, হ্যাঁ এটাকে গুণ করব 2 দিয়ে, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 267, 267। আচ্ছা, এখন বিক্রিয়া করাও, এই যে কি, কোনটা কি, লিমিটিং বিক্রিয়ক হাইড্রোক্লোরিক অ্যাসিড কিনা। আচ্ছা আমরা যোগ করি, মানে অঙ্ক করি, 129 গ্রাম Al2O3 বিক্রিয়া করে হচ্ছে 219 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তাহলে 1 গ্রাম করে হচ্ছে 219 ডিভাইডেড বাই 129 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। আর কি করবে, 20 গ্রাম, তাই না? তাহলে 20 গ্রাম করে কিসের সাথে, দেখো 219 গুণ 20 ডিভাইডেড বাই হচ্ছে 129, তাহলে কত, 219 গুণ হচ্ছে 20 ডিভাইডেড বাই 129, তাহলে এটা হচ্ছে কত, 33-এর সাথে করে 33 দশমিক সামথিং গ্রাম। দেখো তো 33 দশমিক সামথিং গ্রাম কি আমার আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড নাই, তাহলে এটা শেষ হয়ে গেছে, এটা লিমিটিং বিক্রিয়া কি, ঠিক আছে। এবার 10.685 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড অবশিষ্ট থাকে। আচ্ছা, আচ্ছা দেখছো এই যে এখানে কিন্তু এটা মারাত্মক ক্ষমা হয়ে গেছে, আমাকে ভুল করে দিবা। 27 গুণ 2, দেখছো, 27 গুণ 2, তাহলে আমরা এখানে যে ভুলটা করছি এই কারণেই গ্যাঞ্জামটা লাগছে। 27 গুণ 2, 27 গুণ 2, এটার সাথে আমি যোগ করব হচ্ছে 48, 27 এটা যোগ করবো 48, তাহলে 102, 102। বাকি ইনফরমেশন গুলো আমার আশা করি ঠিক আছে, বাকি ইনফরমেশন গুলো ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমাদের এই যে এখানে একটু হিসাবটা গরমিল হয়েছে, যেহেতু এখানে হিসাবটা ঠিক করতে হবে, 129 না দিয়ে 102 দাও, তাহলে দেখো কি আসে, 200, 219 গুণ হচ্ছে 20, 20 কোথা থেকে আসছে, আচ্ছা প্রশ্ন দেওয়া ছিল,
20 ডিভাইডেড বাই হচ্ছে 102, তাহলে আসতেছে কত বলো তো? 219 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। আচ্ছা, 102 গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করতেছে হচ্ছে 219 গ্রাম, তাহলে 219 বাই 102। হ্যাঁ ঠিক আছে, তাহলে 219 গুণ 20 ডিভাইডেড বাই হচ্ছে 102, যেটা আমার বিক্রিয়া করতেছে কত সাথে বলো তো? 42। তাহলে এই 42 তো আমার নাই, বুঝতে পারলাম। আচ্ছা এখন খেয়াল করো, এখন হচ্ছে কি করতে হবে? আচ্ছা দেখো, এখন আমাদের সেকেন্ড অপশনটা হয়েছে কিনা সেটা খেয়াল করতে হবে, তাই না? সেকেন্ড অপশন করতে গেলে আমাদের এটা আবার উল্টা করতে হবে। উল্টা কি? দেখো, 219 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করা হচ্ছে কার সাথে বলো তো? 102 গ্রাম অ্যালুমিনিয়াম Al2O3 এর সাথে। তাহলে 1 গ্রাম করে কার সাথে? 102 ডিভাইডেড বাই হচ্ছে 219। আচ্ছা, এবার কত গ্রাম করবে? 20 গ্রাম, তাই না? দুটোই কত গ্রাম করে আছে? 20 গ্রাম করে আছে। তার মানে কি হবে বলো তো? 102 গুণ হচ্ছে 20 ডিভাইডেড বাই হচ্ছে 219। তাহলে কত হলো? 102 গুণ হচ্ছে কত? 20 ডিভাইডেড বাই হচ্ছে 219। আচ্ছা, 9.315, 9.315 গ্রাম। আচ্ছা, এখন অবশিষ্ট থাকে 10.685 গ্রাম। করি দেখো অবশিষ্ট কেমনে থাকে। অ্যালুমিনিয়াম Al2O3 অবশিষ্ট, আমি কিন্তু ইফতার করে ফেলছি। আচ্ছা, তোমরা কিন্তু দেখো নাই। 20 থেকে 9.315 গ্রাম কত? আচ্ছা, 20 থেকে 9.315, এই যে করলে 10, হ্যাঁ মিলে গেছে, 10.685 গ্রাম। আচ্ছা, তারপরে করতে হবে কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে কতটুকু? ভাই এটা যে কোনো একটা দিয়ে করলেই হবে, বুঝছো? যে কোনো একটা দিয়ে করো। দেখো যে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অবশিষ্ট থাকে কতটুকু? আচ্ছা, এটা তো পাইলাম। এখন দেখো, 102 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে তোমার উৎপন্ন হয় কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় কত বলো তো? 267 গ্রাম। কি উৎপন্ন হয়? এটা হচ্ছে কি? অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে উৎপন্ন হয় হচ্ছে AlCl3। তাহলে 1 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে কত? 267 ডিভাইডেড বাই হচ্ছে 102। তাহলে আমার এখন অ্যালুমিনিয়াম কতটুকু অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে? এটা হচ্ছে উৎপন্ন হবে কত গ্রাম থেকে? 9.3 কত ছিল? আমি তো ভুলে গেলাম ইনফরমেশনটা কত ছিল। 9.3 সামথিং ছিল না? দেখতে হবে ইনফরমেশনটা একটু। 9.315, এই যে 315। এখন অনেকের কোশ্চেন থাকবে যে 9.315 কেন ইউজ করব? 9.315 ইউজ করব কারণ হচ্ছে দেখো, আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড তো শেষ হয়ে গেছে। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড শেষ যখন হইছে, তখন আমার অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে এতটুকু ইউজড হয়েছে। তাহলে এতটুকুই তো আমার এই বিক্রিয়ার মধ্যে ইউজড হয়েছে, এছাড়া তো আর ইউজ হবে না। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড শেষ হয়ে গেছে, অর্থাৎ পার্টনার, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ওয়াইফ মরে গেছে, এখন হাজবেন্ড সিঙ্গেল থাকবে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তাহলে 9.315 অ্যালুমিনিয়াম অক্সাইড কি করবে? 267 গুণ হচ্ছে 9.315 ডিভাইডেড বাই 102 গ্রাম। তাহলে এটা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কত হয়? 267 গুণ হচ্ছে 9.315 ডিভাইডেড বাই 102, তাহলে পাচ্ছি হচ্ছে 24.383। তার মানে আমার গ নাম্বারের, মানে 3 নাম্বার অপশনটা হবে না। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 1 আর 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 2। এখন ভালো কথা, আমরা এই চ্যাপ্টারটা সম্পূর্ণ যতগুলো এমসিকিউ তোমাদের ছিল, ততগুলো এমসিকিউ মানে আসতে পারে পরীক্ষা, সবগুলো এমসিকিউ আমরা করাই দিচ্ছি। তাহলে তোমরা এখন প্র্যাকটিস করো। পরবর্তী যেই চ্যাপ্টারগুলো আছে, বাকি চ্যাপ্টারগুলোর এমসিকিউ আমরা এইভাবে করে আপলোড করে দিব তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য। এবং ফাইনালি থাকবে হচ্ছে আমাদের কি বলতো, একটা ক্লাসে পুরো তোমাদের সবগুলো চ্যাপ্টার, অর্থাৎ সায়েন্সের যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো আমরা একটা ক্লাসে পার সাবজেক্ট শেষ করে দিব। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।